শহর থেকে পড়াশোনা করলে কি হবে? এখন সে গাইয়া গোবর গণেশই আছে। আরে বাবা, এটা হলো ইন্টারনেটের যুগ, সব সময় ফাস্ট হতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মডার্ন থেকে এক্সেলেন্ট থাকতে হবে, তা না হলে সেই ব্যাকটের গাইয়া হাদারামটাই রয়ে গেল, তাই না বিদিশা? শিওর, তা না হলে আজ কতদিন পরে একটা বড় কেউ সেটেল করলাম, তাতেও তোমার এত লেট হয়? হয় বিদিশা হয়, মানুষের জন্মে মানুষের প্রয়োজনে কিছু দায়িত্ব কর্তব্য এসে যায়, আর সেগুলোকে পালন করে আসতে একটু লেট হতেই পারে। তার মানে তোমার কাছে আমার চেয়ে বেশি মূল্য অন্যের দায়িত্ব বা কর্তব্য সামলানো, তোমার কাছে আমার ভালোবাসার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে আমিও আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল করলাম। ভুল করো না বিদিশা, ভুল করো না বিদিশা, তুমি শিক্ষিত বুদ্ধিমতী, আমার মনের অবস্থার কথাটা না জেনে না বুঝে তুমি আমার সঙ্গে অভিমান করে দূরে চলে যাচ্ছ। আমার পরিস্থিতির কথাটা তুমি একবার বোঝবার চেষ্টা করবে না, না? আমার কোনো প্রয়োজন নেই। বিদিশা, তুমি তোমার কাছে আমার মূল্য এক টুকরো ছেঁড়া কাগজের সমান। না বিদিশা না, আমার কাছে তোমার মূল্য আমার হৃদয় বাগিচায় কস্তুরীর একটা তাজা গোড়া। যে জন্য আমারও প্রথমবার এই অভিমান, সেই কারণটা যদি তুমি একটিবার জানতে, তাহলে নারী হয়ে তুমি নিজেকে আর স্থির রাখতে পারতে না। সেই রোমহর্ষিত ভয়ঙ্কর ঘটনার কথা বাড়ি গিয়ে তুমি তোমার দাদার কাছ থেকে জেনে নিও। বিদিশা, বিদিশা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু সহ্য করতে পারি না তোমার মুখ থেকে তীরের ফলার মতো বেরিয়ে আসা বাটকা খা। আমি যে তোমায় ভালোবাসি বিদিশা, আমার জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ বিদিশা, আই লাভ ইউ। I love you, Shakul. I love you. জানো বিদিশা, জানো এতগুলো বছর তোমার কাছে থাকতে আমার যে কত কষ্ট হয়েছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সবসময় মনে হতো তোমাকে যদি আমি আমার মায়ের কাছে রেখে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পর যখন আমি বাসায় ফিরতাম তখন না আমার কিছুই ভালো লাগতো না, মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো। সবসময় মনে পড়তো আমার মায়ের কথা, মনে পড়তো আমার বোনের কথা, আর মনে পড়তো তোমার কথা। তখন আমি পাশ বালিশটাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসতো না। তখন আমি কি করতাম জানো? আমি তখন ওই খোলা জানালায় গিয়ে দাঁড়াতাম, বাইরে তখন ঝিরি ঝিরি করে বাতাস বইতো, আর আমি আপন মনে গাইতাম, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা আমি যখন কলেজে রাত্রে হোস্টেলে যেতাম তখন আমরা সব বন্ধুরা মিলে পার্টি করতাম, চোখে তখন হালকা গোলাপি রঙের নেশা আসতো। সিগারেট টানতে টানতে আমি কি গাইতাম জানো? বাবা রেখে যাও 10 কাটা চাল জমি বিক্রি করে তোকে লেখাপড়ার জন্য খরচ পাঠিয়েছিলাম, কি এইরকম একটা অমানুষ হওয়ার জন্য? বুদ্ধি মনুষ্যত্ব জলাঞ্জলি দেওয়ার জন্য, মান সম্মান সব ফুলের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। দাদা, অযথা সামনের সামনে তুমি আমাকে অপদস্থ না করলেও পারতে। কেন যে বলছি সেটা শ্যামলের কাছে জিজ্ঞাসা করলেই তার উত্তরটা পেয়ে যাবি, কারণ শ্যামল যথেষ্ট বুদ্ধিমান। আমার কথা তোর বোঝার শক্তি না থাকলেও শ্যামলের নিশ্চয়ই আছে। কারণ ফেলে যাওয়া যে দিনগুলোর কথা তুমি হয়তো ভুলে গেছো বিদিশা, তোমার দাদা হয়তো ভুলতে পারেনি তাই। মনে পড়ে বিদিশা, মনে পড়ে তুমি আমি ছোটবেলায় ওই দিঘিটা থেকে কত শাপলা শালুক তুলে এনে খেলা করেছি। বকখানের বেলা শেষে বকরা যখন শাড়ি রেখে বাসায় ফিরত তখন তুমি আমি কত ঝরে পড়া ধানের শীষ কুড়িয়ে মনের আনন্দে ঘরে ফিরেছি। ধানের ক্ষেত থেকে চষা মাটির সোদা গন্ধ গায়ে মেখে
বন্ধ করো তোমার অতীতের হেয়ালি। না, আমার কথাগুলো অতীত দিনের হেয়ালি নয়, বরং অতীতের স্মৃতির রোমন্থন করা, হৃদয়ে চিত্রপটে চিরচিহ্নিত কতগুলো হারিয়ে যাওয়া ছবি আমি আজ আবার তোমার সামনে তুলে ধরলাম। কারণ তুমি এখন সেই চষা মাটির সদা গন্ধকে ভুলে সিগারেটের গন্ধকে বেছে নিয়েছো, গ্রাম্য মধুর সঙ্গীতকে ভুলে আধুনিক পপ ডিস্কোকে বেছে নিয়েছো। সেই সঙ্গে মাও দিদিমাদের পায়ের রং মুখে মেখে বাংলার মেয়েদের লক্ষ্মীর সাজ ছেড়ে এই বারাঙ্গনের সাজ থেকে বাইরে বেরোতে তোর লজ্জা করে না? তুই কি ভুলে গেছিস তুই এই বাংলার একজন আদর্শ নারী? দাদা তোর বিদিশা তুই ভুলে যাস না তুই এই বাংলার রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগরের বাংলার সাধারণ পরিবারের মেয়ে। তাই বলছি বাংলার আদর্শ নিয়ে বাঁচতে হলে বিদেশি শিক্ষা হয়তো প্রয়োজন হয়, কিন্তু বিদেশি পোশাক কখনো নয়। আমাকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিতা করেছো, বারোয়াত শাড়ি পরে ঘোমটা টেনে এই ঘরের ভিতরে বসে থাকার জন্য নয় নিশ্চয়। উচ্চ শিক্ষিতা করেছি বাবা মায়ের স্বপ্নকে সার্থক করে, নিজেকে শিক্ষিতা হয়ে একজন ভালো মহিলা হওয়ার জন্য, আগামী দিনে একজন ভালো মা হওয়ার জন্য। অমানসিকতা স্বেচ্ছাচারিতার সাগরে এই খুশির মতো পা ভাসিয়ে দেওয়ার জন্য নয়। Oh God! আমার কিছু ভালো লাগছে না। সেই তখন থেকে দুই মিনিট আমাকে সিক্রেট করা যাচ্ছে। জাস্ট ভালো লাগছে না। আজ আমাদের কথাগুলো ভালো না লাগলেও একদিন কিন্তু তোর ভালো লাগতেই হবে। কবে জানিস? যেদিন তুই হবি কোন সন্তানের মা, সেই দিন। আর কবে স্বাধীনতা বোধ শিখবি না বিদিশা? আমাদের দেশের প্রথম নাগরিক মাননীয় মহিলা রাষ্ট্রপতিকে দেখে, মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে, তার পোশাক দেখেও কি তোদের মতো মেয়েদের মনে এতটুকু চেতনার বিকাশ হয় না রে বোন? হবে না মানে এই দারোগা হরেন হালদারের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকা এত সহজ নয়। আচ্ছা ভাই, এটাই কি তাহলে? এই যে ওই চোখে কি নেবা হয়েছে নাকি? মেল না ফিমেল চিনতে পারছেন না? বুঝেছি বুঝেছি, আপনি মেল নন, লোক। এতে কি দোষ বলুন? আরে বাবা, আজকাল পোশাক দেখে মানুষ চেনা বড় মুশকিল। আচ্ছা, তাছাড়া আজকাল ছেলেমেয়েরাদের সবাই যদি টাইট টাইট ফাটা প্যান্ট ফাটা গেঞ্জি পরে থাকে, তাহলে আমার চোখের কি দোষ বলুন? দাদা, এটাই কি রতন সামন্তের বাড়ি? আগে হ্যাঁ স্যার, আমি অধম রতন সামন্ত। অধম তো বটেই, অধম তো বটেই। অধম না হলে একটা দরজাটা জীবনকে দর্শন করে মার্ডার করা বড় নিশ্চিন্তে বাড়িতে থাকে। ধর্ষণ, মার্ডার, আপনি কি বলছেন স্যার? Your Honor, arrest! আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার। Shut up! Shut up! দারোগা হরেন হালদার প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আমার দাদাই যে অপরাধী, তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে স্যার? সে কৈফিয়ত আপনাকে দেব না ম্যাডাম, সময় হলেই আপনাকে বুঝিয়ে দেব। এখন কোনো কথা নয়, চল চল সারা গাড়িতে চল চল। না স্যার, কোনো কারণ না উপযুক্ত প্রমাণ ছাড়া আপনার সমস্ত শক্তি প্রয়োগ করেও আপনি আমাকে এখান থেকে এক পাও নিয়ে যেতে পারবেন না। পারলাম না রতন, আমি পারলাম না। শত চেষ্টা করেও তোমাকে আমি আইনের হাত থেকে রক্ষা করতে পারলাম না বাবা। আমি কত নেতা মন্ত্রীকে ফোন করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না বাবা। আপনি কি বলছেন মামু? আমি কি আর বলছি বাবা রতন, বলছে তো আইন। তাছাড়া ওই দিন তোমার আচরণ না কেমন যেন ধোঁয়াশা মতন ছিল। ওই কথাই বলে না, চোরের মায়ের তো বড় গলায় আওয়াজ। মামা, তুই থাম তো, আসল ব্যাপারটাই তুই জানিস না। আসল ব্যাপার মানে? আসলে তোর সঙ্গে যে ওই শিউলির বাদ দত্তা করা আছে না, এটা রতন যখন জানতে পারলো একেবারে মাথায় রক্ত উঠে গেল। তাই রতন বাবাজি, যাতে তুই ওই বিদিশার হাত ছাড়া হয়ে না যাস, সেই জন্যই রতন বাবাজি গঙ্গার ধারে গিয়ে ওই ফুলের মতো নিষ্পাপ শিশু মেয়ে শিউলির মাকে চৈতন্য চক্রধর! গলার শটটা নামিয়ে কথা বলো। তাছাড়া ওই দিন ওই ডেড বডির পাশে পুলিশ তোমার এমন কিছু প্রমাণপত্র পেয়েছে যা থেকে তুমি প্রমাণ করতে পারবে না যে তুমি নির্দোষ।
এসব তুমি কি বলছো মামা? হে ভগবান, যে শিউলির মরদেহের পাশে কেউ ছিল না, ছিলাম শুধু আমি। সেই ভগ্নিপতিম শিউলিকে আমি ছি ছি ছি, এই কথা শোনার আগে এই পবিত্র জীবনটাকে আমার শেষ করে দেওয়া অনেক ভালো ছিল। না না বাবা রতন, তোমার এখন যুবক বয়স, এই সময় তুমি মরতে যাবে কেন? তোমার মামা মানে চৈতন্য চাকলাদার যখন ঠিক সময় এসে পড়েছে, তখন আর তোমার কোনো চিন্তা নেই। আমি আমি একদম সব একদম সামলে নেব। কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাবা রতন, তুমি এত ভদ্র শান্ত একটা ছেলে হয়ে এমন নারকীয় জঘন্য কষ্ট করলে কি করে বাবা? দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তোর চিপটা আমি টেনে ছেড়ে ফেলবো। আমার জীবটা টেনে ছিঁড়তে আসার আগে তোমার ওই পাপি হাত দুটো আইএসএর করে বাধা পড়ে যাবে। অবজার্ভ, চল চল সারা, গাড়িতে চল। ওই অফিসার, মুখের ভাষা সংযত করুন। ভুলে যাবেন না আপনি একজন সরকারি আইন রক্ষক। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াটা আপনার ডিউটি। টাকার বিনিময়ে একজন নিরাপত্তা অপরাধীর সাথে আপনার ডিউটি নয়। অবশ্যই সঙ্গে ভুলে যাবেন না অফিসার, আইনের মুক্তি শরীরে ধারণ করে নিজের মাথাটা অন্যের পায়ে বিক্রি করা হবে। একটা বার ভালো করে ভেবে দেখবেন অফিসার, এই কষ্ট লাগানো পোশাকটা পরে আপনি যেটা করতে চাইছেন ঠিক না ভুল। ও তার মানে তোকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোকে শিখতে হবে নাকি? চল চল ওই অফিসার, আমার শরীর থেকে হাতটা নামিয়ে কথা বলো। আমার মতো একটা সাধারণ মানুষকে থানায় নিয়ে গিয়ে কোনো কেরামতি দেখানোর জন্য কোনো রশি বা হ্যান্ডকাপ লাগবে না। চলুন বল, আমি তোর সামনের কাছে রেখে গেলাম রে বল। আমার জন্য একদম চিন্তা করবি না। ওরে বল, আমার জন্য একদম চিন্তা করবি না। চন্দ্র সূর্য সাক্ষর চির চাক্রত প্রকৃতি আপন খেয়ালে ঝড় বৃষ্টি ঝড় বাটা তিন রাত আজ তাই আমার বিশ্বাস সত্য এখনো বেঁচে আছে। আর মিথ্যার বিচার ওই সত্যের একদিন হবে। আর সেদিন দেখবো টাকার বিনিময়ে টাকা বিক্রি করা এই আইন রক্ষক কোন বর্ণ দিয়ে নিজেকে রক্ষা করে। আমি বলছি সত্যের জয় হবেই হবে। মামা মামা, যেমন করে হোক রতনকে জামিনে বের করতে হবে। রতন আমার দীর্ঘদিনের বন্ধু, আমার দৃঢ় বিশ্বাস এমন নারকীয় কাজ রতন করতে পারে না। তুই বললে তোরা আইন শুনবে না? তাছাড়া ওই দিন ডেড বডির পাশে পুলিশ নিশ্চয়ই রতনের এমন কিছু প্রমাণপত্র পেয়েছে। তা না হলে এই গ্রামে এত লোক থাকতে রতনকে পুলিশ ঘাটটা ধরে টানতে থানায় নিয়ে গেল কেন? তাছাড়া রতন দোষী কি নির্দোষী সেটা তো প্রমাণ হবে ওই আদালতে। থানায় তো চলবে সারা শুধু মারা। তুই জানিস না বাবা, সত্য প্রকাশের জন্য পুলিশ রকমের মধ্যে আসামিকে ফেলে কি মারটাই না মারে। রতন বাবাজি সহ্য করতে পারবে তো? হ্যালো, আমি মিস্টার চক্রধর বলছি। এই মাত্র খবর পেলাম স্যার, শিউলি খুনের আসামি পুলিশের গাড়ি থেকে ঝাঁপ মেরে ফেরার হতে চেয়েছিল। তারপর পেছন থেকে আসা ছুটন্ত একটা লরি বডিটা পুরো পেশাই করে দিয়েছে। খবরটা পাওয়া মাত্রই স্পটে গিয়ে সচক্ষে দেখে তবেই আপনাকে ফোন করছি। বডিটা যেমনই অবস্থা, চেনার কোনো উপায় নেই। যাকে বলে বেলচা দিয়ে কাটানো। বুলেট কি বলছিস তুই? ওকে স্যার, এখন রাখছি, পরে কথা হবে। উফ গড! কি হলো বাবা, তুমি হঠাৎ পিছনে ফিরে পড়লে কেন? তাহলে মায়ের কোনো কিছু? না না, তোর মায়ের কিছু হয়নি, হয়েছে রতনের। কি হয়েছে রতনের? রতন চালাকি করে পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ফেরার হতে চেয়েছিল। তারপর
আমার পিছন থেকে একটা দ্রুত গতিতে ট্রাক এসে রতনকে পেশাই করে দিয়ে গেছে। আজ আমি খুঁজে পেয়েছি গৌরব ভরা আনন্দ। ভদ্রলোক প্রবীর আর গৌরবের যদি আমি বেঁচে থাকতো, তবে দেখতে পেত যে ভাইপো হলেও তাদের একমাত্র সন্তানের বিবাহে আমি এতটুকু কার্পণ্য করিনি। আর কার্পণ্য করবোই বা কেন? সৈকত আর সুমন্তকে আমি যে কোনোদিন আলাদা চোখে দেখিনি। আবার নতুন করে ঘোষাল বাড়ির স্মৃতি ফিরে আনবে। আজকে রাতের অনুষ্ঠানটা শেষ হলে আমি বৌমার হাতে তুলে দেব এই সংসারের সমস্ত দায়িত্ব। আর আমাদের খাবারের জন্য বের করতে হবে। পরে যখন গৃহলক্ষ্মী প্রতিষ্ঠা হয়েই গেছে, গৃহদেবতাকে আমি উপবাস করে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস বাবা, ঠিকই বলেছিস। কতদিন তো সন্ধ্যায় ঘোষাল বাড়িতে সন্ধ্যা প্রদীপ চলেনি, সকালে পড়েনি গোবরের ছটা। বাবা ওসব নিয়ে তোমাকে এখন একদম ভাবতে হবে না। তোমার জন্মানিকে কিন্তু এবারে বউ হিসেবে একটা চলবে। বাড়ির বউ হওয়া থাকবে না তো কিভাবে থাকবে? থাকবে একদম এবারই মেয়ের মতো, মানে পূর্ণ স্বাধীনতা। ঠিক বলেছিস রে খোকা। ওরে আমারও তো বড় সাধ ছিল রে, মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনা। কিন্তু বৌমা তো আমাকে বাবা বলে ডাকবে না, ডাকবে জেঠুমনি। ওসব নিয়ে তুমি এখন একদম চিন্তা করো না। আমরা দুই ভাই তোমার সমস্ত আক্ষেপ লিখে আরে তোদের দু ভাইকে যে ছোটবেলায় পড়াতে আসতো তোদের লক্ষ্মী দিদি, ওই লক্ষ্মী দিদিকে আমি নিমন্ত্রণ করেছি। ও হয়তো এখনই এসে পড়বে। দেখি আপনারা খাবেন না? মনিকাকে বললে, মনিকা আজ আমার ভাইয়ের বিয়ে, দেখো তুমি অন্তত আজকের দিনটা একটু তাড়াতাড়ি এসো। আমার ইচ্ছে ছিল একদিকে সবাই বসে আছে, গান বাজনা হবে। আচ্ছা তোমাকে তো বলেছিলাম, আমি কত করে বলেছিলাম আজকের দিনটা আমার ভাইয়ের বিয়ে, তুমি একটু তাড়াতাড়ি এসো। সবাই বসে আছে, একদিকে খাওয়া দাওয়া হবে, একদিকে গান বাজনা হবে, তুমি গাইবে, একটা পরিবেশটা একটা অন্যরকম হবে। কারণ তুমি এখন এসে এত দেরি করে আসছো, এখন যদি বসে আসলে সব রেডি করে নিয়ে এসো, তুমি গাইবে নেবো। শুরু করো, সবাই বসে বলো বলো। হ্যাঁ বলো বলো বলো। আপনি আমার সঙ্গে গাইবেন? এই সব ঠিক আছে, কি দোকান নিয়ে নাকি ভাইয়ের বিয়েতে দাদা গাইবে? এটা কিরকম দেখতে লাগে? তুমি তুমি ঠিক আর আছে, বসে আমি কোনো কথা শুনতে চাই না, আমার সঙ্গে আপনাকে গাইতে হবে। প্লিজ 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 আপনাকে গাইতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তুমি যখন বলছো আমি একটু চেষ্টা করে দেখছি। তাহলে তুমি আমার সাথে গাইবে তো? হ্যাঁ। একবার শুরু করো। তাহলে আমি গাইছি। হ্যালো। अरे नैनों में सपना सपना में सजनी सजनी पे दिल आ गया सजनी पे दिल आ गया ओ नैनों में सपना सपना में सजनी सजनी पे दिल आ गया सजनी पे दिल आ गया
আরে তোমরা ওদিকে থাকো, আমি এটা দেখছি। এই আমার বসটা করে কি হবে বলতো? বলতে না বলতে বস এসে গেছে। দেখি এই তোরা বলতো ওই সিনেমার ভিতরে দেখা। কি ভাবছে চন্দ্রা? ভাবছি বিয়েটা তো হলো, কাল থেকে আমাকে সংসারের হাল ধরতে হবে, কিন্তু হাতা খুঁজতে করাই কাকে বলে আমি কিছুই জানি না সুমন্ত। অন্তত তারামণি আর জেঠুমণিকে দুবেলা দুমুঠো খাওয়াতে তো হবে, কি করবো বলো তো আমি? ও আমি তাহলে তোমার হিসেবের খাতা থেকে একদম বাদ। তা কেন হবে? তুমি তো আমার সুইটার। হ্যাঁ নাকি? হ্যাঁ, আজ এতদিন পর আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাই তো আমি তোমাকে জড়িয়ে ধরে গাইতে চাই। আজ কি রাতে এসো সকাল, অ্যালার্জি, কোন অ্যালার্জি? আরে খাওয়া দাওয়ার পর কত করে তো শ্বশুর মশাইকে বললাম যে আমরা আইসক্রিমটা খাবো না, কিন্তু সেও শুনবে না, জোর করলো, তাই বাধ্য হয়ে তার কথা রাখতে আমার আইসক্রিমটা খেতে হলো। তুই তো জানিস বাবা, ঠান্ডা আমার একদম ধাতেই সয় না। আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করেছেন তো বাবা? খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একদম লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তাছাড়া সাগর বাবু যে আয়োজন করেছে আমাদের এই কনে যাত্রাটা খাওয়ার পর একবার সবাই দেখুন তুলে সবাই ধন্য ধন্য করছে। আমি সেই সুযোগে না একটু গ্রামের মধ্যে ঘুরে ঘুরে দেখলাম, সবাই বলছে সুমন্ত বাবাজি এই এলাকার সেরা জামাই হয়েছে। আপনি কিন্তু একটু বড় বাড়ি বলছেন মহাবাবু। না 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 না, আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না, কিন্তু কিন্তু বড্ড চিন্তা হয় আমার দিদিটার জন্যে। চন্দ্রমারও বিয়ে হয়ে গেল, শ্যামলটাও কাল কাজে জয়েন করবে, কয়েকদিন পর আমারও ব্যবসার জন্য বিদেশে যেতে হবে। এই সময় দিদিটা বড্ড একা হয়ে যাবে। ও নিয়ে ভাবেন না, আমি আছি, চন্দনী আছে, আমরা সব ম্যানেজ করে নেব। না 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 বাবা, তা কথা বললে তো হবে না, কারণ চন্দনী এখন তোমার বাড়ির বউ, আর তাছাড়া সাগর বাবু তো তোমার বাবা নয়, সে হচ্ছে জেঠু। কথাই বলে ওই তেল আর জল যেমন এক হয় না, তেমনি ভাইয়ের ছেলে কি কখনো এক হয়? যদিও আমি জানি যে সাগর বাবুর সমস্ত সম্পত্তি, অর্ধেক সম্পত্তি তুমি ভাগ পাবে, তোমাদের পারিবারিক ব্যাপারে আমার নাক না গড়ানোই ভালো, কিন্তু বাবা আমার এই চন্দ্রামার তো আমি ছাড়া কেউ নেই, তাই একটু তোমাকে আমি বলেই রাখলাম, কারণ বিয়ের পরে তো নিজের ছেলে আপন হয় না, আর তুমি তো ভাইয়ের ছেলে, ভাইবো। আমার জেঠুমণিকে আপনি চেনেন না, ওই রকম মানুষ লাখে একটা মেলে না। আরে সেই জন্যই তো আমি সাগর বাবুর একটা কথাতেই আমার সোনার চারটুকরো ভাগ্নিকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। সাগর বাবু স্কুল শিক্ষক, মানে যাকে বলে মানুষ তৈরি করার কারিগর, কিন্তু ওনার ছেলে সৈকত। বাবা, আমি এ বাড়িতে এসে সকলকে চিনে নিয়েছি জানো। দাদামণি একেবারে মাটির মানুষ,
আমাকে বললো বাবা আমার একটা কথাতেই তোমার সঙ্গে সুমন্তর বিয়ে ঠিক করে ফেলেছে। তাই যতদিন তুমি এ বাড়িতে থাকবে, এ বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে নয়, বরং বরং আমার ছোট বোন হয়ে থাকবে। একদম লাখ কথার এক কথা বলেছিস মা। সেই জন্যই তো তোকে নিয়ে আমার ভয় হয়। কারণ কারণ সৈকতের সঙ্গে সাগর বাবুর কোনো সম্পর্ক নেই। সৈকত এ বাড়ির সন্তানই না। যদি যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে সাগর বাবুকে একটু জোর করে চেপে ধরলেই একেবারে ফুরফুর ফুরফুর করে সব বেরিয়ে যাবে। কিছু হতে পারে না। সৈকত হচ্ছে সাগর বাবুর কুড়িয়ে পাওয়া সন্তান, যাকে বলে জড় সন্তান। দেখো, মেয়েটার যে বিয়ে হয়ে গেছে, মেয়েটা যে শ্বশুর বাড়িতে আছে, এ কথা আমি মাঝে মধ্যে ভুলেই যাই। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল, মেয়েটা কি যে করছে কি জানি, সংসার যে কি জিনিস সে তো জানি না, আর জানবেই বা কি করে। ও যখন 3 মাসের পেটে, তখন ওর বাবা মারা গেল। সেই জন্যই তো শত কষ্ট হলেও ছেলে মেয়ে দুটোকে আমি আমার হাতের মুঠোয় করে রেখেছিলাম। কিন্তু মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেলাম। মা, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে একা রেখে যাবো? এই দেখো মা, দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও হচ্ছে বিদিশা, আজ থেকে ও তোমার কাছেই থাকবে। থাক মা থাক, তুমি সেই বিদিশা? হ্যাঁ মা, আমার শ্যামলের কাছে আমি তোমার অনেক কথাই শুনেছি মা। আমার শ্যামল তোমায় খুব ভালোবাসে, কিন্তু মা একজন সমর্থ মেয়ে হয়ে আমার বাড়িতে আমার কাছে থাকে, তোমার বাড়ির লোকেরা কিছু মনে করবে না তো মা? বাড়ির লোক বলতে এখন আমার কেউ নেই, একমাত্র দাদাই আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। কিন্তু কিছুদিন হলো সেই দাদাটাও কি হয়েছে তোমার? আমি বলছি ওই যেদিন ওই ভবেশ কাকার মেয়ে শিউলি খুন হলো, সেদিন শিউলির ডেড বডির কাছে থাকার জন্য কাউকে পাওয়া যায়নি। একমাত্র ওর দাদা রতন সারা রাত সে ডেড বডিটাকে পাহারা দিয়েছে, এমনকি সকালবেলা পোস্টমর্টম করিয়ে শর্টকাটটা ও করেছে। কিন্তু কোনো এক দুষ্ট চক্রে শিউলির খুনি বলে পুলিশের রতনকেই অ্যারেস্ট করে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনে জাল কেটে বেরিয়ে আসতে চলন্ত পুলিশের জিপ থেকে ছাপ মারে রতন। তারপর পিছন থেকে একটা দ্রুত করতে লরি এসে রতনের দেহটাকে একদম ক্ষত বিক্ষত করে দিয়ে তাই তো বলছি মা, এ জগতে আজ আর ওর আপন বলতে কেউ নেই। তাই আজ থেকে ও তোমার কাছে থেকে তোমাকে চন্দ্রানীর অভাবটা পূরণ করবে। যেহেতু আমি অফিসের কাজে বেশ কিছুদিন বাড়িতে থাকছি না, তাই ওর এখানে থাকতেও কোনো অসুবিধা হবে না। তারপর আগামী মাসে ছুটিতে বাড়ি এসে বিদিশার ওই শূন্য স্মৃতি রাঙিয়ে দিয়ে আমি এঁকে দেবো এ অতির চিহ্ন। তুমি কি আজই চলে যাবে? আরে আজই বলছো কি? আমাকে তো এক্ষুনি যেতে হবে। তাই জন্য তোমাকে আমি আমার মায়ের নিরাপদ আশ্রয় নিয়ে এলাম। কতদিন পর ফিরবি বাবা? নতুন চাকরি, 1 মাসের আগে বেশি ছুটি পাবো না। আচ্ছা মা, যাওয়ার আগে একটা প্রশ্ন বারবার আমার মনের মধ্যে উকি দিচ্ছে, যদি কিছু মনে না করো। বোকা ছেলে, ছেলের কথায় মা কি কিছু মনে করতে পারে? বল কি জানতে চাস? আচ্ছা মা, ছোটবেলা থেকে তোমার কাছে বা প্রতিবেশীদের কাছে আমি জেনে এসেছি যে আমার বাবার নামে নিজস্ব 3 বিঘা পৈতৃক চাষযোগ্য জমি ছিল। ঠিকই শুনেছিস, ছিলই তো। আর এও জেনে এসেছি যে তুমি তোমার নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে লোকের বাড়িতে মাস মাইনে রান্নার কাজ করে আমাদের 2 ভাই বোনকে তুমি বড় করে তুলেছো। তাহলে ওই জমি বিক্রির টাকাগুলো কোথায় গেল মা? আসলে তোরা যখন ধীরে ধীরে বড় হচ্ছিস, আমার রোজগারের সামান্য টাকা চলতো না, তাই তো তোর মামা। তুমি যাই বলো না কেন, মামা তোমার ভাই হতে পারে, কিন্তু মানুষ হিসাবে লোকটা মোটেও সুবিধার নয়। ছি শ্যামল, গুরুজনদের নিয়ে এসব কুমন্ত্রণা করা তোমার একদম উচিত হয়নি। আসলে আমি বড় মানুষ, ওসবের কিছুই বুঝি না, তাই তো তোর মামা কথাবার্তা বলে বলতে ডেকে আনতো আর আমাকে সই করতে বলতো, আমি সই করে দিতাম। অবশ্য সময় অসময়ে কিছু টাকাও আমাকে দিত, সেই টাকাই তো আমি তোর কাছে পাঠাতাম। ও মা, কি ভুল তুমি করেছো মা, কি ভুল তুমি করেছো। নিজের ভাইকে বিশ্বাস করে একটার পর একটা কাগজে তুমি সই করে দিয়েছো। বর্তমানে জমির মূল্য কত তা তুমি জানো মা? নিজের ভাইকে বিশ্বাস করে তুমি কি সর্বনাশটাই করেছো। প্রয়োজনে ওই জমি লোকের কাছে বন্ধক রেখে তুমি টাকা নিতে পারতে, তাহলে হয়তো আজ অন্তত বাবার শেষ স্মৃতিটাকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম। বর্তমানে জমির মূল্য কম করেও 30 লক্ষ টাকা।
হ্যাঁ মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাহলে এই গ্রামের লোকের কাছ থেকে জেনে নিও। কিন্তু না, আমাকে ভেবে থাকলে চলবে না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। আগামী মাসে বাড়িতে এসে মামাকে নিয়ে আমার একবার বসা দরকার। আমাকে জানতে হবে কার কাছে কত টাকার বিনিময়ে বিক্রি করেছে সেই জমি। আইন মতে কোর্টে সেই টাকা জমা দিয়ে দিলে আমার কোর্ট থেকে সেই জমি আমরা ফেরত পেয়ে যাব। কারণ উত্তরসূরি হিসাবে তখন ছিলাম আমি অনেক ছোট। যাক মা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওসব আমি দেখে নেবো। বিদিশা সাবধানে থাকবে, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে মাকে বলবে। মা, ও মা, আমি তাহলে আসি। থাক বাবা, সাবধানে থাকিস খোকা। আরে মা, তুমি চিন্তা করছো কেন? তোমার আশীর্বাদের হাত যে আমার মাথার উপরে আছে, তাই আমাকে যে জমেও স্পর্শ করবে না। যাওয়ার সময় সব উল্টোপাল্টা কথা আমার কিন্তু একদম ভালো লাগে না। বিদিশা দুঃখ করো না। আরে বাবা, অফিসের কাজে আমাকে তো বাইরে যেতেই হবে। তারপর খুব শীঘ্রই বাড়িতে এসে বাজিয়ে দেবো আমাদের বিয়ের সানা। তাড়াতাড়ি ফিরবে তো শ্যামল। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, मेरे भोले सनम तेरे सर की कसम, जाते जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाई না না মা, আপনি কোনো চিন্তা করবেন না। আসলে জীবনে অনেক কষ্ট পেয়েছে তো, তাই হয়তো কথাটা বলে ফেলেছে। কষ্টের কথা কি বলছো মা? গ্রীষ্মের প্রচন্ড রোদে দুপুর দুটো বেজে গেছে, ছেলে মেয়ে দুটো এক পেট খেতে দিয়ে বাটি হাতে করে রাস্তার দিকে চেয়ে বসে থাকতো। কখন মা আসবে খাবার নিয়ে, আমার ভাগের খাবার আর বড়কে খাওয়া না করে আমি এক বন্ধু ফ্যান আনতাম। বাবার করে বসতে পেরে ওর মধ্যে কিছু কিছু করে ভাত মিশিয়ে দিত। মা হয়ে ওকে পাশাতে চাপা দিয়ে আমি এইভাবে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছি। আর আমার জমি বেচার টাকা টাকা মাটি টাকা বলে গেছেন প্রভু রামকৃষ্ণ। তুমি আমি ওই ঠাকুর রামকৃষ্ণ দেবের আশ্রমে থাকি। আচ্ছা, এটাই কি শ্যামল সরকারের বাড়ি? কিন্তু আপনি আমাকে দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই ম্যাডাম। আমি ওই আশ্রমের সকল কাজ দ্রুত গতিতে করি বলেই আশ্রমের বাবাজিরা আমাকে বুলেট বলেই ডাকে। কি জন্য এসেছেন সেটা বললে খুশি হতাম। আপনি হঠাৎ করে আসার উদ্দেশ্য কারণ? উদ্দেশ্যটা মহা, আমাদের আশ্রমের পাশে একজন বিভৎস মানুষকে ঘুরতে দেখা যায়। সে কোনো কথা বলতে পারছে না, মুখটা বিকৃত, পাটা খোঁড়া, মাটিতে শুয়ে বারবার তার নামটাই লিখছে। কার নাম লিখছে? রতন সামন্ত। সেটা ভেবেই শ্যামলদা আমাকে ঠিকানাটা দিয়ে পাঠালেন। এটাও বললেন ট্রেনটা ফেল করলে ওনার নাকি অনেক ক্ষতি হয়ে যাবে। সেই সঙ্গে এটাও বললেন রতনের বোন বিদিশা নাকি এখানেই আছে। তাকে দেখে যদি রতনের বাক শক্তি ফিরত আসে, কিংবা ওটাই প্রকৃত রতন কিনা যদি চিনতে পারে, তার ব্যবস্থা করার জন্যই শ্যামলদা আমাকে পাঠালেন। তাই বলছিলাম আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আর কি। না না, কোনো অসুবিধা থাকবে না। কোথায় যেতে হবে বলুন, নিশ্চয়ই যাবো। না না মা, আমি বলছিলাম কি যাওয়ার আগে তো শ্যামলকে একটা ফোন করে যা। না না মা, আপনি কোনো চিন্তা করবেন না। এর জন্য ব্যস্ত স্টেশনে গেছে, সাথে লেগেজ আছে। এ সময় ফোন করে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তাছাড়া আপনার ছেলে না পাঠালে ইনি বা জানবেন কি করে যে আমি এখানে আছি? কিন্তু আমার মনটা আজ ভালো সাই দিচ্ছে না মা। মা মা মা, আপনি বলছি
সত্যি আমার দাদার এরকম অবস্থা, তাহলে ফোন করে আপনার ছেলেকে ওখানে ডেকে নেব, না হলে সোজা ফিরে আসবো আপনার কাছে। আরে বাবা, এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শ্যামলদার বাড়ির কাজ বলে কথা, আমি নিজেই আপনাকে পৌঁছে দিয়ে যাব। জয় মা। মা, কোনো চিন্তা করবেন না, আমি কাজ মিটিয়ে চলে আসবো। ঠিক আছে বাবা, নিজের প্রতি যত্ন নেবেন। বেশ, চলুন দাদা, হ্যাঁ চলুন চলুন। ম্যাডাম, চলুন। দুর্গা দুর্গা সবই ঠাকুরের ইচ্ছা। হঠাৎ এত কাকে এ কোন অমঙ্গলের ডাক? তবে কি ওই মেয়েটার কোনো বিপদ? না, এসব আমি কি বলছি? মা হয়ে সন্তানের অমঙ্গল কামনা করছি, কিন্তু আমার মনটা তো ভালো সাই দিচ্ছে না। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, আমার খিদে ঘুম সব চলে গেল। এখন যে আমি কি করবো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না মা, যে দূরপাল্লার ট্রেনগুলো হঠাৎ আমার ক্যান্সেল হয় কি করে। দেখি মা, তুমি এখানে মন ভরে দাঁড়িয়েছো কেন? বিদিশা কোথায়? বিদিশা, আরে ও কি এখন আমার গলার আওয়াজ শুনতে পাইনি? আরে বিদিশা, বিদিশা। তবে কি আমার অনুমানই সত্যি? কি হলো মা, তুমি একটা বিড়বিড় করে কি বলছো? বিদিশা কোথায়? বাবা, তুই বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন অচেনা লোক এসেছিল। সে বলল রতন নাকি বেঁচে আছে, আর তুই নাকি বিদিশাকে নিতে পাঠিয়েছিস। তার কথা বিশ্বাস করে তারই হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি কি বলছো মায়ে, তুমি কি বলছো? আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন এসে বললো রতন বেঁচে আছে আর বিদিশা তার সঙ্গে গেছে। না না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। চক্রান্ত মা, চক্রান্ত। এর ভিতরে গভীর চক্রান্ত আছে। ষড়যন্ত্র করে আমার অনুপস্থিতিতে বিদিশাকে ফুসলে নিয়ে গেছে কোনো এক অসাধু চক্র। আমি ভাবতে পারছি না, ভাই ভাবতে পারছি না। বিদিশার মতো একটা উচ্চ শিক্ষিতা হয়ে কি করে আমাকে কোনো কিছু না জানিয়ে একটা অপরিচিতের সঙ্গে চলে গেল। রহস্য, রহস্য মা, রহস্য। এর মধ্যে কোনো গভীর রহস্য আছে। আমাদের সংসারটাকে নিয়ে সার্কাস খেলা খেলতে চাইছে কোনো এক অসাধু চক্র, কিন্তু না। আর সেই খেলা আমি কিছুতেই সফল হতে দেব না। কোথায় কোথায় লুকিয়ে রাখবে আমার বিদিশাকে? যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমি তার কাছ থেকে আমার বিদিশাকে ছিনিয়ে আনবো। প্রয়োজন হলে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি গলা মেলে বলবো, আমার বিদিশাকে কেউ দেখেছো নাকি? বিদিশা, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দেখবো কত শক্তি তার, কোথায় লুকিয়ে রাখে বিদিশাকে। তুই আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে কখনো বলতে পারি? আজকের হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই ওই স্বজন হারানো মহাশ্মশানে, ওদের চিতা আমি তুলবই, আমি তুলবই। আমার কিছুদিনের জন্য চৈতন্য চাকলাদারের কাছে ফোন করে নতুন করে হাজির হয়েছে কলিনা চাকলাদার কাকে বলছেন আপনি? চাকলাদার আপনি জানেন না? অনেকদিন আগে এই চাকলাদারকে নিজের হাতে খুন করেছে এই ত্রাস সৃষ্টিকারী কলিনা। জানি, অনেকদিনের অভ্যেস তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে স্যার। কিন্তু স্যার, আমি একটা বিপদে পড়ে আপনারই শরণাপন্ন হয়েছি স্যার। বিপদ? আপনার আবার কিসের বিপদ? বিপদ হলো আমার গিন্নি নন্দিনী গতকাল সোনার শোরুমে গিয়ে একটা নতুন ডিজাইনের নেকলেস পছন্দ করে এসেছে। গিন্নি বলেছে ওই নেকলেস কিনে না দিলে বাপের বাড়ি চলে যাবে। এবার আপনি বলুন, এই কত টাকার মাইনে বইয়ের এত বড় আবদার কি মেটানো সম্ভব স্যার? ওইসব ভনিতা বাদ দিয়ে আমাকে কি করতে হবে সেই আসল কথাটাই বলুন। আপনি যদি আমাকে 50,000 টাকা ধার দিতে, তাহলে আপনার বাকি কাজগুলো না আমি সব রেডি করে দিতাম স্যার। বললেন 50,000 টাকা? হ্যাঁ স্যার। 50,000 টাকা কি বলছেন স্যার? 5 লক্ষ টাকার মাল সংগ্রহ করে নিয়ে এসেছি, দেখুন দাম কত হবে।
সুন্দরী তাজা হরিণীকে তুই এইভাবে মুখ বেঁধে নিয়ে এসেছিস? না 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 বাবা, তুই এত ভালো কাজ করিস। কুলিতে 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 চিকেন কুলিতে দিচ্ছি বস, এক্ষুনি দিচ্ছি। অপূর্ব, অসাধারণ, যেন সত্য প্রস্ফুটিত একটা তাজা গোলাপ। এই শয়তান, আমার দাদাকে দেখানোর নাম করে এটা তুই কোন বেড়াতে নিয়ে এসেছিস? কোন জগৎ? নরক নয় সুন্দরী, নরক নয়, এটা একটা স্বর্গ। তাজা গোলাপকে বেশি চটকা চটকি করলে ওর পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে না। পশু, গোলাপ ফুল দেখতে যতটা সুন্দর তার কাঁটা চাওয়া ততটাই ভয়ঙ্কর। এই শালী! আমার নাম কালীনাথ, কালীনাথ কর্মকার। সে তাজা ফলের মধুপান করে, মাতার জ্বালা নয়। ইলিশ মাছ দেখেছেন? দেখেছেন ইলিশ মাছ? ইলিশ মাছ না কাঁটায় ভর্তি। মানুষ কিন্তু না বেছে বেছে মাছটাই খায় শালী। কাঁটাটা চাই না। এই শালী, শুনে নাও। কালীনাথের গায়ে ঢোকা যতটা সহজ, বার হওয়া ততটা কঠিন। তাই শত চেষ্টা করলেও আমার এই গ্রাম থেকে তুই বার হতে পারবি না। আমার নাম কালীনাথ, আমি সালা কালী ভক্ত। জানিস শালী, কালী খাই পাটার রক্ত, আর আমি খাই তোদের মতো যুবতী নারীর তাজা রক্ত। শালী তোর রক্ত খাবো, শালী তোর রক্ত খাবো। আপনার চোখের সামনে একটা যুবতী মেয়েকে তার বাড়ি থেকে তুলে এনে এই নরকে নিয়ে এসেছে, তার উপরে পশ্চিমী অত্যাচার করছে, আর সেটা দেখেও আপনি নীরব থাকবেন স্যার? ও স্যার, এত কিছু দেখার পরও আমি কেন নীরব আছি স্যার? প্রতি মাসে মাসে সেলুটেপটা আটকে দেয়। সেই জন্যই তো যতই চেষ্টা করি না কেন আমার ঠোঁট মুখ কিছুতেই খুলতে চায় না। ছি স্যার, টাকার বিনিময়ে দেশের বিবেককে এভাবে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, দেশের স্বাধীনতাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। ছি স্যার, ছি। আর এতই যদি আপনার টাকার প্রয়োজন, তাহলে আমাদের মতন মেয়েদের নিয়ে না খেলে ঘরের বউটাকে দেহ ব্যবসায় লাগিয়ে দিন, দেখবেন প্রচুর প্রচুর টাকা পাবেন। এ তো অনেক ভালো ভালো কথা, এর চেয়ে কত মাঝে মাঝে কথা শুনতে হয়। না 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 না, এতে আমার কোনো দুঃখ হয় না। কেন জানেন ম্যাডাম, এই তো মাঝে মাঝে কথা শুনতে শুনতে না আমাদের গায়ের চামড়াটা মোটা হয়ে গেছে। কারণ কি জানেন ম্যাডাম, এই কালীনাথ বাবুর সেলুটের আটাটা এতই জোরালো যে একবার লাগিয়ে দিলেই ঠোঁট দুটো সব বন্ধ হয়ে যায়, কিছুতেই খুলতে চায় না। এই অবস্থা সমস্ত কর্মের খবর আপনি রাখেন, কর্মের কথা কোনোভাবে বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চিতায় আগুন জ্বলবে, আগুন। মাথা খারাপ স্যার, মাথা খারাপ। যতই বদল হোক না কেন বমি আমি করবো না। মনে থাকবে স্যার, চলি স্যার, নমস্কার স্যার। দেশের মানুষ কাদের উপর ভরসা করে বাঁচবে? একজন প্রশাসনের কর্তব্য আমাদের মতন করুণ নারীর পরিস্থিতি দেখে টাকার বান্ডিল পকেটে নিয়ে চলে যায়, কিন্তু আমরা কি করব? আজ রাতটা তুমি থাকবে আমার বেডরুমে। আর কাল সকাল হলেই তোমার ছুটি, কারণ আমাদের এই বস দেবতাটি বাসি ফুলের পূজা একদম পছন্দ করে না। তাই বলছি এখানে অযথা সময় নষ্ট না করে চলে এসো, এসো আমার সঙ্গে। কোথায় আমার বসের ঘরে একটা রাত বসের সঙ্গে না কাটালে তুমি বুঝতে
কেমন করে আমাদের এই বস্তু জিনিস, তাই বলছি এখানে সময় নষ্ট না করে চলে এসো এসো। ও যাবে না, ও যাবে আমার সাথে। কে তুই? তুমি আমার এলাকায় ঢুকে আমার লক্ষ্যে মেরে যাকে উদ্ধার করতে এসেছো তাকে তুমি উদ্ধার করে নিয়ে যাবে ঠিকই, তবে সেটা জীবিত নয়, এই তো লাশ। মশলা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমি ইচ্ছে করে আমার পকেটে যে অস্ত্রটা আছে এক্ষুনি আমাকে ঘায়েল করে দিতে পারতাম, কিন্তু না, এখনকার মতো ওকে ছেড়ে দিলাম। জান দাদা, আপাতত আমি অসহায় বোনটাকে আপনার একটু রাখুন, সময় মতো ওকে পৌঁছে দেবো আসল ঠিকানায়। যান। শুনেছি তুমি নাকি এখানকার বড় বস ডন। আরে তুমি গেলে কেন? হ্যাঁ, তুমি গেলে কেন? তোমার হাত দুটো দিয়ে আমার পায়ে একটু স্পর্শ করে দেখো না, এক্ষুনি খেলাটা শুরু হয়ে যাবে। বেশি নয়, মাত্র 2 দানা খরচ করলে তোমার বুকটা সেটা এর ওপর হয়ে যাবে। এই বুলেট, তুই সারা নিজের কবর নিজেই খুলে রাখলে। তোকে আমি কুপথ থেকে সরিয়ে নিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আনতে চেয়েছিলাম, আর তুই কিনা একটা অমানুষের খাতার নাম লেখালি। হ্যাঁ, অজস্র অভিযোগ জমা আছে, নারী পাচার থেকে শুরু করে রাতের অন্ধকারে নার্সিং হোম থেকে সদ্যজাত শিশু চুরি করে বিদেশে পাচার করে কায়েম করে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু না না, মিস্টার কালীনাথ, কোনদিন না, এমন একদিন আসবে সেদিন তোর বাপকে জবাব তোকে দিতেই হবে। আর সেই দিন মিস্টার কালীনাথ, আমাদেরকে তাকে কেমন করে কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? এই বলে তোর বসকে আমাকে ঘাল করার জন্য নতুন কোনো ফোন দিয়ে আসছে নাকি? হ্যাঁ, সত্যি করে বলো কে তুমি? বিখ্যাত ডন কালীনাথ নাগের নতিউ নতি। অন্যায় করি না, আর কত অন্যায় হলে আমি সারা বরদাস্ত করি না, এটাই আমার বদ অভ্যাস। নারী হয়ে তুমি নারীকে সামান্য রূপে হয়তো আপনি দেখাচ্ছেন মিস্টার কালীনাথ, কিন্তু সেই সামান্য নারী কখনো অসামান্য হয়ে দেখাতে পারে তার বড় ভয় রূপ। নারীকে তুচ্ছ ভেবে অবহেলা করে হাতের পুতুল মনে করে বাজার দরে বিক্রি করতে চাইবেন না। আপনি খবর করবেন বস, ওই ম্যাডামের আত্মসম্মানে এত ডুবার নাচারি করতে পারবো না। তাই আজ এই মুহূর্তে আপনার কাছে জবাব দিয়ে আমি ওই শহরের ফুটপাতে হকারি করতে চললাম। তবে আর কিছু হোক আর না হোক, আমি জানবো আমার রোজগারের টাকা, মেহনতের টাকা, তাতে যদি 50 টাকার উদ্ধার হয়, আমি আমার ভুড়ি মাথা থেকে ডাল ভরে তো আপনার ওই রক্ত মাখা টাকার মাংস ভাত আমি আর ওই বাপের টাকার অঙ্গ আমি আমার ভুড়ি মাথাকে আমি করতে চাই না। সতীগিরি দেখিয়ে গেল, কিন্তু জানে না যে কালীনাথের ঠোঁটরায় ঢোকা যতটা সহজ, তার হওয়া ততটাই কঠিন। তাছাড়া ওর জীবন মৃত্যু মারা সমস্ত আমার হাতে। ও এখন আমার খাঁচাই বন্দি, কারণ ওর অনেক কুকীর্তি আমার পকেটে আছে। সত্যি করে বলো তো তোমার আসল পরিচয় কি? আমি একজন নির্বিচার মানুষ, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে? সন্দেহ করতে না, সেই চোখ, সেই মুখ, সেই প্রতিবাদী কণ্ঠস্বর, তবে কি সেদিন ধমকা? তখন থেকে একটা সামান্য নারীকে নিয়ে কি এত ভাবছে বলো তো? না, আমি তেমন কিছু ভাবছি না। আসলে কি জানো, তোমার সঙ্গে আমার এক অতি পরিচিত মানুষের মিল খুঁজে পাচ্ছি। জানতে পারি কি জানো, আজ থেকে 25 বছর আগে ইতিহাসের ঘটনা তোমায় দেখে আমার মনে পড়ে গেল। 25 বছর আগে
আগের ইতিহাস মানে? আজ থেকে 25 বছর আগের ঘটনা। ঠিক তোমার মতো এক রূপবতী গুণবতী মহিষী নারী আমার জীবনে যাকে আমি হৃদয়ে উজাড় করে ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবেসেছিল। আমাদের ভালোবাসায় আমার ঔরসে তার গর্ভে সন্তান আসে, কিন্তু তার বাবা চক্রান্ত করে আমাদের ভালোবাসাকে শেষ করে দিয়ে দীর্ঘ 7 মাস তাকে অন্ধকার কুটুরিতে আটকে রেখে কলকাতার এক নার্সিং হোম থেকে বাচ্চা প্রসব করিয়ে সেই বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়ে আমার প্রাণ ফিরিয়ে আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেয়। তারপর দীর্ঘদিন বিরহ যন্ত্রণায় কাতর হয়ে তাকে যখন তাকে আমি খুঁজলাম, আমি তাকে খুঁজতে পেলাম না। আর যখন তাকে খুঁজে না পাওয়ার পর আমার মনে জন্ম নিল নারী মিথ্যে। তখন তাকে সালা প্রেমিক হয়ে গেল নায়ক থেকে সালামে পরিণত হলাম খলনায়ক। জানেন আমার জীবন থেকে প্রেম প্রীতি ভালোবাসা সব বাদ দিয়ে আমি সমুদ্রে নিক্ষেপ করে দিলাম। তাই এখন আমার একটাই লক্ষ্য, কোটি কোটি টাকা আর তোমাদের মতো যুবতী নারীর টাকা তাজা যৌবন। মানুষ চিন্তা তাহলে আমার এতটুকু ভুল হয়নি। তাহলে এতক্ষণ আপনি আমার যা যা করেছেন সবটাই আমার অভিনয়, অনলি অ্যাক্টিং। What do you mean? I mean, আমি একজন সুদক্ষ স্মার্ট নারী অপহরণ, শিশু পাচার থেকে শুরু করে গাঁজা চলশ্রী এইসব পাচার করে আমার হাতের মুঠোয়। শুধু তাই নয়, কাউকে মার্ডার করার জন্য সুপারি কিলার আমি ভাড়া দিয়ে থাকি। অবশ্য আমার ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন রেট আছে। যেমন? আরে ধীরে ধীরে মশাই, ধীরে। আর সেই সব কথা প্রকাশ করার জন্যই তো ওদের আমি কায়দা করে এখান থেকে ভাগিয়ে দিলাম। আর এখানে শুধু আপনি আর আমি আর আপনি, আমরা দুজন পাশাপাশি বসে আগামী দিনের প্রোগ্রামগুলো সেটেল করে নেওয়া। আরে তো মেঘ না চাইতেই চোখ। আমি ভেবেই পাচ্ছি না যে তোমার মতো একটা পার্টনার আমি পেয়ে যাবো। সেখানে রড দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে, তাই না ডার্লিং? এক্স্যাক্টলি রাইট। কিন্তু নো নো নো, ওইসব কিন্তু পরন্তু ওইসব ব্যাক ডেটের ভাষা শুনতে এই চাকরি সারা একদম পছন্দ করে না। चांदनी चाँद से होती है, सितारे से नहीं। मोहब्बत एक से होती है, 1000 से नहीं। दिन बदले
মাস হলো আমাদের বাড়িতে বউ হয়ে এসে আমাদের এই ভুতুরে বাড়িটাকে একেবারে দেবালয় করে গড়ে তুলেছে। সমস্ত বইও দেখে শেখা উচিত যে গৃহবধূ ঠিক কিরকম হওয়া উচিত। চন্দা, ও দাদামণি, আপনি এসে গেছেন? চন্দা, তোমার আচ্ছা, আপনি- কাছে মিটে গেছে? হ্যাঁ, আমি ঠিক আছে, আপনি দেখা দিবেন? না না না, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমি রাখছি। চন্দা, চন্দা, তুমি একটু আমার সামনে এসে দাঁড়াতে দাদামণি, আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি, আপনার একটার পর একটা পাগলামি দেখে চলেছি। কি হয়েছে বলুন? বলবো না, তাহলে বলবো না চন্দা, বলবো না, শুধু দেখ। কি দেখবেন? চন্দা, এই দেশে তোমাকে কিরকম দেখতে লাগছে জানো? আপনি বলুন। সাক্ষাৎ দেবী প্রতিমা। আমার যেন মনে হচ্ছে আমি আমার মাকে দেখছি। আসলে কি জানো চন্দা, আমি খুব ছোটবেলা না আমার মাকে হারিয়েছিলাম। তাই এই বেশে তোমাকে দেখে আমার মন কি বলতে চাইছে জানো? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছাড়া, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার সাথে বিয়ে হওয়ার আগে, মানে সুমন্তের সাথে বিয়ে হওয়ার আগে আমি বাবার সাথে একটা শর্ত করে রেখেছিলাম। আমি বাবাকে বলে রেখেছিলাম, দেখো বাবা, চন্দা আমাদের বাড়িতে বউ হয়ে আসছে ঠিকই, কিন্তু আমাকে যেন আবার ওর ভাসুর হতে দেবো। আসলে কি জানো তো, আমরা দুই ভাই, মানে সুমন্ত আর আমি ছোটবেলা থেকে খুব খুনসুটি করে বড় হয়েছি। সুমন্ত অবশ্য ভালো ছিল, ওর কোনো অভাব ছিল না, কিন্তু আমার একটা বড় অভাব ছিল, একটা আক্ষেপ ছিল। দাদামণি, যদি কিছু মনে না করেন আপনি বলতে পারেন। কি আপনি? না, মানে অভাবটা কি ছিল জানো তো, আমার নিজের কোনো ভুল ছিল আর আক্ষেপ ছিল ওই ভাইফোঁটার দিন যখন আমার সমস্ত বন্ধু বান্ধবরা কপালে চন্দনের ফোঁটা নিয়ে আমার সাথে এসে দাঁড়াতো না, তখন আমার খুব কষ্ট হতো জানো তো, মনে হতো যে আর যদি আমার একটা বোন থাকতো। কষ্ট পাবেন কেন দাদামণি? আচ্ছা দেখুন, সাথে রাখতে জানে হয়তো আমি আপনাকে ফোটা দিতে পারি না, কিন্তু এবারে আমি যতদিন থাকবো আপনার কাছে আপনার ছোট বোনের মতোই থাকবো। তুমি আমার বোনের মতো থাকবে তো? আচ্ছা চলো, খাওয়া দাওয়া করি না, তোমাকে যে বিয়ের দিনকে আমি কোনো ভালো উপহার দিতে পারিনি, তাই তোমার জন্য আমি একটা ভালো উপহার নিয়ে এসেছি। তুমি দেখো তোমার পছন্দ হয়েছে। দেখো তোমার এই এটা পছন্দ হয়েছে? খুব সুন্দর, বাবা, কিন্তু আমার জন্য এত বড় টাকা আবার কেন খরচ করতে গেলেন? পাগল নাকি? হ্যাঁ, আচ্ছা ইনকাম করাটা খরচা করবার জন্য নাকি? আচ্ছা তুমি যদি আমার বোন হতে তাহলে তো আমার তো এমনিতে আরো বেশি খরচা করতে হতো, আর তুমি তো আরো বেশি দাবি করতে পারো। আমার কিন্তু একটা দাবি আছে, বড় বড় কি দাবি? এইটা আপনি আপনার নিজের হাতে আমার গলায় পড়তে দিন। এটা আমি আমি জানিয়ে আসছি আপনাকে। তুমি এসে গেছো? হ্যাঁ, একদম সঠিক সময় এসেছি, আর সঠিক সময় এসেছি বলে তোমাদের যুগল মিলনটা আমি নিজের চোখে দেখতে পেলাম। দেখো দেখো, দাদামণি আমার জন্য কি সুন্দর একটা নেকলেস এনেছেন, দেখো। শুধু নেকলেস কেন, পরে পরে আরো অনেক কিছুই পাবে। সুমন্ত, কি বলছিস তুই? ঠিকই বলছি, সনাতনী হিন্দু শাস্ত্র মতে হাসুরা ভাদ্রবরে স্পর্শত পরের কথা, তার ছায়াটা মেনে চলতে হয়। ভাবতে আমার অবাক লাগছে যে আরে তুই কি বলছিস সুমন্ত? সুমন্ত, আমি তোর বড় ভাই রে, আমি তোর বড়দা। শোন, আমি ওকে ভাতৃবন্ধু হিসেবে দেখি না রে, ওকে দেখি আমি ওটা নিজের ছোট বোনের মতো দেখি। আজকে বোনের দৃষ্টিতে দেখছিস, দুদিন পরে বউ হয়ে যেতে কত কম। কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছিস, ধৈর্যের সীমা অতিক্রম করতে তোরাই আমাকে বাধ্য করেছিস। সুমন্ত, গলা সারটা নামিয়ে কথা বল, কেমন পশু টাকা টাকা নয়। এতদিন জানতাম পুলিশটা খুশ করায়, কিন্তু এখন দেখি সূর্যকে সরকার করে তারা চরিত্রই নয়। আমার গায়ে হাত তুলে কাজটা কিন্তু ভালো করলি না। কিন্তু তোর
আমি চলে মেরেছি ঠিক, তুমি বিশ্বাস করো ভাই, আমিও তার থেকে বেশি আঘাত লেগেছে আমার বুকে রে ভাই। ভাই এই তোর ভাই, আমি না, তোর সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই। বলিস মতো কি বলতো, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। না নেই তো, সেটা আমার চেয়ে তোর এই পিয়ারের নাগর আরো ভালো জানে। পারছি না সুমন্ত, তোর এই কুচ্ছিত ভাষা তুই বন্ধ কর, আমি সহ্য করতে পারছি না। একই বৌমা, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, সৈকতের চোখের মন চিকচিক করছে, সুমন্তর চোখ থেকে বেরিয়ে আসছে আগ্নেয়গিরির লাভাস্রাব। কি হয়েছে বৌমা? যেটা যাকে জিজ্ঞাসা করছো সে কোনদিন তোমার কাছে সত্যটা প্রকাশ করবে না। না সুমন্ত না, সত্যটা প্রকাশ করার মতো মানসিকতা আমার থাকলেও সেটাকে মেনে নেওয়ার মানসিকতা তোমার নেই। তোমরা অনেক নাটক করবে তা আমি জানি, কিন্তু ঠিক সময়ে তোমার ভাসুরার ভাদ্রবের গোপন প্রেম লীলাটা আমি আমার মোবাইলে বন্দি করে রেখেছি। তোর মুখ থেকে এইরকম কথা শুনবো, এটা আমার স্বপ্নের অতীত। নিজের চোখে দেখো ওদের কি খারাপটা। এটাই কি তোর সন্দেহের মূল কারণ, নাকি এর মধ্যে অন্য কোন ষড়যন্ত্র কাজ করছে? আমি ভাবতে পারছি না, এটাই কি সেই ছেলে যাকে আমি শিশুকাল থেকে বুক দিয়ে আগলে রেখেছিলাম? আমি জানতাম সবকিছু দেখার পরেও তুমি এই কথাটাই বলবে, কারণ শরীর সাক্ষী মাতারি গলা বাজিয়ে কোনো লাভ হবে না। ভুলে যাও না, তোমার সমস্ত প্রমাণের অর্ধেক অংশীদার আমি। শতাব্দী হয়ে চন্দানীকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। তুমি যদি আমার কথা মতো না চলো তবে আমি জানবো না, তোমার এই মুখ থেকে আর কোনো নোংরা কথা তুমি উচ্চারণ করো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে চলে যাবো কাল। আমি চাই না আমার জন্য তোমার এই পিতৃতুল্য জেঠুমণি আমার সঙ্গে তোমার কোনো বিভেদ তৈরি হোক, আমি চাই না। বিভেদ তৈরির বাকিটা কি রেখেছ? সুন্দর, তুই তো জানিস বাবা, সৈকত একটু আবেগী মানুষ, হয়তো কোনো আবেগের বসে। না বাবা, না 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 বাবা, বাবা আমি চাই না বাবা, আমি চাই না যে আমার জন্য তোমাদের এই সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায়। সুমন্ত, সুমন্ত তোমার সামনে আমাকে যা না তাই বলো, অপমান করো, এমনকি কি বলছে, এমনকি এই তোমার জন্য দাঁড়িয়ে বলছে আমার সাথে নাকি ওর কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। আমি জোর করে বলছি, যেটি বলে যদি বুকে পড়া লাগে তাহলে তোর মাথা হাত দিয়ে বলতে বলতে তুই এই বংশের সন্তান। বাবা, তুমি সুমন্তর কথার পরিকল্পনা জবাব দিতে তুমি আমার মাথায় হাত দিয়ে একবার বলে দাও বাবা, যে সুমন্ত যে কথাটা বললো সেই কথাটা কি ঠিক? তোর মাথার দিক বিলিয়ে তোর জীবনের চরম সর্বনাশ আমি করতে পারবো না। আমার কথা বিশ্বাস হলো তো? যাও যাও, ফেলে ফেলে তোমার দিকে বড় পাকা যাও ঠিক। আমাকে ক্ষমা করে দেবেন নানামণি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার ওয়াইফের নাম দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কথাটা যেন মনে থাকে। বাবা,
সুমন্ত চলে গেল, আমাকে আমাকে ভুল বুঝে চলে গেল। তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, আমি 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 ওকে ছোট বোনের মতো দেখতাম বাবা। বাবা, এই পৃথিবী থেকে কাউকে ভালোবাসা অন্যায় পাপ, বলো বলো না বাবা, বলো। তুমি আমার কথা উত্তর দাও না। আচ্ছা সুমন্ত, সুমন্ত তোমার সামনে আমাকে জান তাই বলে অপমান করলো, আর তুমি সেটা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করলে। আমি কেন যে সহ্য করলাম সেই কথাটা আমি তোকে কোনো ভাষাই বোঝাই। ওরে সেই কঠিন ভাষাটা তো আমার জানা নেই। তবে আমি কি ভাববো বাবা, আমি কি ভাববো? তুমি কি সত্যি সত্যি আমার জন্মদাতার পিতা না? বলো না বাবা, এই কথাটা, এই কথাটা জবাব ছেড়ে দাও বাবা, এই কথাটা জবাব ছেড়ে দাও। ওরে আমি যে তোর জন্মদাতা নই, এই বিষয়ে তোর কি কোনো সন্দেহ আছে? আরে আমার কোনো সন্দেহ না থাকবে, আমার 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 বুকের মধ্যে অজস্র সন্দেহ আগুন জ্বলছে বাবা। ও একটিবার তুমি তোমার হাতটা আমার মাথায় রেখে বলো না, আমার শরীরের রক্তগুলো বইছিল ডাক্তার, আমি কি সত্যি সত্যি তোমার তোমার সন্তান নই? বলো না বাবা, আমি কি সত্যি সত্যি পিতৃ পরিচয় ঘিরে জনজ সন্তান? আপনারও কাছে মহৎ মানুষের মুখে এই প্রশ্নটা যথাযথ নয়। আপনি কাকে এই প্রশ্ন করছেন? আপনার বাবাকে? সে মিস্টার মুখার্জি, আপনি একজন পদস্থ অফিসার। ওদিকে পদস্থ অফিসার হলো, আমি তো একজন মানুষ, আর আমার মধ্যে তো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আছে। জানো জানো ওদিকে আমার ছোট ভাই তার পক্ষে নিয়ে শুরু করে আমাদের এই বাড়ি ছিঁড়ে চলে গেছে, এই উপহারটাকে ফেরত দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। ওরে জয়কর, তুই শান্ত হ বাবা, শান্ত হ। তুই পুলিশ অফিসার, প্রকৃত অনুসন্ধান করলে তুই দেখতে পাবি এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে। তাছাড়া এটা যে ঘটবে সেটা আমি অনেক আগেই জানতাম। ওরে বাবা, কোকিল শাবক বড় হলে কাকের বাসাটা আর তার ভালো লাগে না, তখন সে চলে যায় তখন সুখের বাসার সন্ধানে। সেই এক রত্তি বেলা থেকে যে রক্তের বেলাটাকে আমি বুক দিয়ে আঁকড়ে রেখেছিলাম তার উপযুক্ত পুরস্কার আজ আমি পেয়ে প্রথম দিন তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। কেউ জানো মা, ওই সৈকতের মা, মানে আমার স্ত্রী গঙ্গা দেবীর সঙ্গে তোমার হুবহু মিল আছে। তাই আমার একটা কথা রাখবে মা, আমার এক গৃহলক্ষ্মী আজ আমার এই পাঁজরটা ভেঙে দিয়ে চলে গেল। তুমি আসবে মা আমার ঘরে। ব্যাপারটা তো ঠিক মাথায় আসছে না। নিশ্চয়ই মনে কোনো রহস্য লুকিয়েছে। দুইজন ব্যক্তি মুখে একই প্রশ্ন। না না, এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। যেমন করে হোক এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। কি হলো মা, তুমি নীরব কেন? তবে কি আমার প্রস্তাবে তোমার সম্মতি নেই? বলছিলাম, একেবারে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সৈকত বাবুর একটা মতামতের প্রয়োজন আছে। প্রয়োজন অবশ্যই আছে মা, তবে আমার বিশ্বাস সৈকত যত বড় অফিসার হোক না কেন এই সাগর মাস্টারের সিদ্ধান্তকে অমান্য করার সাধ্য ওর নেই। কারণ যে আমার সন্তান গঙ্গার সাগরের বুক চিরে জন্ম নেওয়া ওই সৈকত, তাই সৈকত কখনো গঙ্গা সাগরকে অবমাননা
কি হলো, কি ভাবছেন? মনিকা, বাবা বাবা চলে গেছে মনিকা। হ্যাঁ, চলে গেছে। মনিকা, একে 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 সবাই 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 আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুই বিশ্বাস করো মনিকা। আচ্ছা, মানুষকে ভালোবাসা কি হয় না? আমার মধ্যে তো একটা সুন্দর হৃদয় আছে, বলো জানো জানো মনিকা, এই উপহারটাকে ফেরত দিয়ে ওরা চলে গেল। তাই আমি আজকে মনে করছি যে আমি আমার জীবনটাকে অন্য পথে চালনা করবো। অন্য কথা মানে? মানে আমার জীবনের ধারাপত্রকে আমি জীবনে ছিঁড়ে তুলে দেবো এই ঘর তোমার জন্য। তারপরে স্নেহ মাখা স্মৃতির এই উপহারটাকে আমি ছুঁড়ে ফেলে দেবো গঙ্গার জলে। না, সেটা না। কোনো স্নেহের জিনিস বাবার চেয়ে করে লাভ নেই। একে সযত্নে মনের তাড়াতাড়ি বলতে রাখো, একদিন তোমার ঠিক কাজে লাগবে। বেশ বেশ, তুমি যখন বলছো এটাকে আমি যত্ন করে রাখবো। আমি যত্ন করে রাখবো। যাই বাদ দাও, সব কথা বাদ দাও। আমার ভালো লাগছে না মনিকা, আমার ভালো লাগছে না। মনিকা, তুমি কাজের কথা বলো, কাজের কথা। তোমাকে দায়িত্ব পালন আমি যথাসাধ্য চেষ্টা চালিয়েছি। যেমন কৌশলে বুলেটকে পাঠিয়েছিলাম কালীনাথের বেলায়। কালীনাথ তোকে দিয়ে কয়েকটা কাজও করেছে, কিন্তু ওদের সমস্ত প্ল্যান ভেসে দিতে চাকরি হয়েছে ওদের সহচারী। মনিকা, কালীনাথের কথা কিন্তু আমি অনেক শুনেছি। ওর নামে থানায় অনেক অভিযোগ জমা আছে। শুধু তাই নয়, ওই কালীনাথের মুখোশের আড়ালে অন্য একটা মুখ লুকিয়ে আছে। এনিহাও ওই মুখোশটা টেনে খুলে আমাদের আসল চেহারাটা খুঁজে বার করতেই হবে। ঠিক আছে, এবার কাজের কথা শেষ করো। না 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 না, কাজ এখন শেষ হয়নি, কাজ এখন শেষ হয়নি। কাজে যখন হাত লাগিয়েছে কাজ শেষ করে তবেই ছাড়বো। আনুমানিক 20-25 বছর আগে রেকর্ড দেখে আমাকে জানতে হবে গঙ্গা নামে কোনো কেস ছিল কি না। একটা নাম, এই একটা নাম আমাকে খুব ভাবিয়ে তুলেছে। ওইদিকে কালীনাথ বলছে আমাকে হুবহু গঙ্গার মতো দেখতে, তোমার বাবা বলছে আমাকে গঙ্গার মতো দেখতে। তাই আমাকে ছেলের বউ করে সেই অভাবটা পূর্ণ করতে চাইছে। কিন্তু আমার মনে এখন একটাই প্রশ্ন, কে কে ওই কালী হাতারে গঙ্গা? আসো মনিকা, তুমি ওদের কথা ভাবতে আছো? আসো শোনো শোনো, আমার বিশ্বাস সমস্ত প্রমাণ তো প্রয়োগ করে আমি ওই শয়তানটাকে এই ফাঁসির কাজ করে তার করাবই। আর তা যদি না পারি তাহলে ওকে আমি নিজের হাতে কুপিয়ে তোকে ঘোর করবো। তারপর অপরাধের মতো আমি তোমার সামনে বাড়িয়ে দেবো আমার এই দুটি হাত। তুমি আমার এই হাতে পরিয়ে দিবি লোহার শিকল। মনিকা না, আমি তোমার হাতে লোহার শিকল পরিয়ে দিতে পারবো না মনিকা। আমি তোমাকে লোহার শিকল করি, আমি তোকে লোহার গাড়োতে বন্দি করতে পারবো না। তবে কি করবে? তোমাকে আমি বন্দি করে রাখবো আমার হৃদয়ের কারাগারে। হ্যাঁ, বুঝি। তুমি কথা বলো মনিকা, আমাকে ছেড়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না মনিকা? তুমি সারাটা জীবন আমার কাছে থাকবে তো মনিকা? বলো না, বলো, তুমি কথা দাও। না না, যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কথা সত্যি বলছো? আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলাম তুমি এসে এসে এসে।
কণ্ঠ আমার রুদ্ধবাসীকে বাসি সঙ্গীত হারা অমাবস্যায় কারা রুদ্ধ করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু চলে, যারা তোমার মিশাইছে বায়ু নিবাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি পেলাম না তারা শহর নগর গ্রাম তন্ন তন্ন করেও কোথাও খুঁজে পেলাম না আমার ভালোবাসার প্রাণপ্রিয়া আমার বিদিশাকে। জানি না সে কোথায় আছে, কেমন আছে, না জানি কত কষ্টে রয়েছে আমার ভালোবাসা। না আমি আর সহ্য করতে পারছি না, এবার হয়তো সত্যি আমি পাগল হয়ে যাব। যতবার আমি ফোন করার চেষ্টা করছি ঠিক ততবার একটা কথা শুনতে পাচ্ছি, সুইচ অফ। আচ্ছা আমি না বিদিশাকে ফোনে পাচ্ছি না, কিন্তু আমার ফোন নাম্বার তো বিদিশার মুখস্থ, সে তো অন্য কারো নাম্বার দিয়ে আমাকে একটা কল করে বলতে পারতো সে কোথায় আছে, কেমন আছে বিদিশা। খোকা, আবার তুই কাঁদছিস খোকা? মা ওমা আমি তো কাঁদতে চাইনি মা, আমি তো হাসতে চাই মা, আমি তো হাসতে চাই। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু পারিনি। যতবার আমি বিদিশাকে ভুলতে চেয়েছি ঠিক ততবার বিদিশার অশ্রুসিক্ত মুখটা আমার মানসপটে ভেসে উঠে আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। তাই যতবার আমি হাসবার চেষ্টা করছি ঠিক ততবার শত অশ্রু আমার দু চোখ দিয়ে বের হয়ে আসছে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমি বাঁচবো কি নিয়ে? আমি যে তোর মুখের দিকে চেয়ে বেঁচে আছি বাবা। আমিও তো তোমার মুখ পানে চেয়ে বেঁচে আছি মা। মাগো আমিও তো তোমার মুখ পানে চেয়ে বেঁচে আছি সন্তানের কর্তব্য পালন করতে হবে বলে। তা নাহলে এতগুলো দিন বিদিশাকে হারিয়ে আমি কি বেঁচে থাকতে পারতাম মা? গ্রহণ লেগেছে আমার বিদিশার ভালোবাসায় গ্রহণ লেগেছে, কিন্তু গ্রহণ লাগার কয়েক ঘন্টার মধ্যেই তো চন্দ্র সূর্য আবার রাহুমুক্ত হয়। কিন্তু এতগুলো দিন কেটে যাওয়ার পরেও কি আমার ভালোবাসা রাহুমুক্ত হবে না? সত্যি তো আজ এতগুলো দিন পার হয়ে গেল, বিদিশার কোনো খোঁজ পাওয়া গেল না, পুলিশও কোনো সন্ধান দিতে পারলো না। আর সেই সঙ্গেই তুই আহার নিদ্রা ত্যাগ করে শুধু খোঁজেই চলেছিস নতুন চাকরি, সেটাও থাকবে। চলে যা চাকরি চলে যা। কিভাবে চাকরি দিয়ে কিভাবে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায়, তার জীবনের চাকরির কি প্রয়োজন তুমি বলতে পারো মা? তুমি আমার মা, তোমার মুখে দুবেলা দুমুঠো আহার করে দেওয়ার কর্তব্য, দরকার হয় সেই কর্তব্য পালনে আমি কোনো রাজমিস্ত্রির সঙ্গে যোগালি থাকবো, না হলে অন্য কোনো টোটো লিজে নিয়ে ভাড়া খেতে আমি তোমার মুখের খাবার জোগাড় করবো। কিন্তু মা ওই বিদিশাকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না মা, আমি যে তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তোর বাবার খুনিকে খুঁজে বের করে শাস্তি দেবে কে? আমি দেবো আমি সেই শয়তানকে শাস্তি দেবো। একবার খুঁজে পাই বিদিশাকে, একবার খুঁজে পাই সেই শয়তানটাকে, তারপর তাকে আমি নিজের হাতে এমন শাস্তি দেবো। সেই জন্যই তো বলছি খোকা, মন থেকে সবকিছু মুছে ফেল, নিজের মনটাকে তুই শক্ত কর। আমার বিশ্বাস এর ফল তুই একদিন পাবি। মা কি বলে গেল? পারতে আমাকে হবে। আমার জীবন থেকে একটা বিদিশা হয়ে গেছে, তাতে কি হয়েছে? যাতে এই সমাজের বুক থেকে আর কোনো বিদিশা হারিয়ে না যায়, আমাকে সেই চেষ্টা করতে হবে। নজরুল যদি তার 4 বছরের বুলবুলের শোক বুকে চেপে রেখে কলমের ডগা দিয়ে বিদ্রোহের ফুল ছুড়ে ঝরাতে পারে, তাহলে আমি কেন পারবো না আমার ভালোবাসার মতন আরো হাজার মানুষের ভালোবাসার বাঁচার রসদ জোগাড় করতে? কিন্তু তার জন্য যে মনে বল দেহে শক্তির প্রয়োজন। আজ কতগুলো দিন হার নিদ্রা ত্যাগ করে আমি পাগলের মতো বিদিশাকে খুঁজে আছি আমি খুব দুর্বল। কত বিনিদ্র রজনী পার করার পরে আজ আমার চোখে ঘুম নেমে আসছে।
ঘুম, বড় ক্লান্তির ঘুম, বড় শান্তির ঘুম। শ্যামল, শ্যামল, আমি তোমার কাছে ফিরে এসেছি শ্যামল। বিদিশা, বিদিশা, কোথায় কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন বিদিশা? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এইটা আমি তোমার কাছে ফিরে এসেছি শ্যামল। জানো শ্যামল, তোমার কাছ থেকে একদল শয়তান আমাকে নিয়ে চলে গেছিল, কিন্তু আমি ওদের চোখে ধুলো দিয়ে আবার তোমার কাছে ফিরে এসেছি শ্যামল। ভালো করছো বিদিশা, তুমি ভালো করেছো। জানো তোমাকে হারিয়ে না আমি পুরো পাগলের হয়ে গেছিলাম। আমি আমার আহার নিদ্রা ত্যাগ করে সারাটা দিন শুধু পাগলের মতো আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। বিদিশা, বিদিশা, আমি না জানতাম বিদিশা, আমি জানতাম যে আমাকে ছেড়ে তুমি বেশি দিন না কোথাও গিয়ে থাকিতেই পারবে না। ও বিদিশা, বিদিশা, তুমি আমার কথা দাও না বিদিশা, আমাকে এমন করে একা ফেলে রেখে তুমি আর কোথাও যাবে না। বলো, কথা দাও বিদিশা, তুমি আমার কথা দাও। যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। এই বিদিশা, জানো কোথায় গেল? এই ফুল বিদিশা আমার এখানে ছিল। ও যে আমাকে কথা দিয়েছে আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। কোথায় গেল? কোথায় গেল? বিদিশা, বিদিশা, বিদিশা! ব্যাপারে শ্যামল, এমন ভাবে অসময়ে কাঁদছিস কেন? যেন মনে হচ্ছে তুই মরা কান্না কাঁদছিস। তো বলি, তোর মাটা বেঁচে আছে তো? চিল হয়ে শকুনটা এসেছে, নিশ্চয়ই কোনো ধান্দায়। আপন মনে তুই কি ভাবছিস? বলছি তোর মাটা বেঁচে আছে তো? তাকে যে আজ আমার বিশেষ প্রয়োজন। তোমাকেও যে আজ আমার বিশেষ প্রয়োজন মামা। আরে তো সে তো হতেই পারে, হতেই পারে। মামা মানে পিতৃতুল্য,
আরে আপদে বিপদে তো পাশে থাকতেই হবে। তো বলি তোর মাটা কোথায়? এ দিদি, দিদি রে। এই দেখো, আয় ভাই আয়, কতদিন পর এলি বল? চাপ দিদি, কাজের ভীষণ চাপ। এখন কাজের ভীষণ চাপে আমি সময় করে উঠতে পারছি না। তা বলছি দিদি, আমাদের চন্দ্রমা কেমন আছে? বিয়ের পর তো বেশ ভালোই ছিল, হঠাৎ কি গতিক্রম হলো জানি না। আমার সুখের সংসার ছেড়ে শহরে দম বন্ধ ফেলাতে গেছে থাকতে। সুখে কি বলছিস তুই দিদি? তুই জানিস না ওই সুখ তো উপরে উপরে, আর ভিতরটা একদম দুর্গন্ধই ভর্তি। তুই জানিস না দিদি, যদি ওইখানে আমার চন্দ্রমা আর কিছুদিন থাকে তাহলে ওর ভালো থেকে ক্ষতি হবে। তুই জানিস না দিদি, ওই বেজাম্মার বাচ্চাটার না একদম বিশ্বাস নেই। জানিস দিদি, আমার চন্দ্রমা ওখানে থাকলে না একদম আমার চন্দ্রমার জীবনটাকে ওরা তিলে তিলে শেষ করে দিত। যেমন তিলে তিলে তুমি আমাদের জীবনটাকে শেষ করছো, তাই না মামা? কি বললি? হ্যাঁ কি বললি তুই? হায় 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 পোড়া কপাল, যার জন্যে করি চুরি সেই বলে চোর। ওরে হতভাগা, তোর বাপটা যখন মরলো তখন তোর এই মাটার পাশে কে দাঁড়িয়েছিল? আমি প্রতিবিয়োগের যন্ত্রণায় যখন তোর মা প্রতিনিয়ত ছটপট ছটপট করতো তখন তোর মায়ের পাশে থেকে শক্তি জুগিয়েছিলাম আমি। তোদের জন্য আমার বহুত ভবিষ্যৎ সব শেষ করে দিয়ে শুধু তোদের পিছনে আমি অর্থ ঢেলেছি। ওরে বোকা, তুই যখন ছোট ছিলি তখন তোকে ঘরটা ধরে নিয়ে আমি রামকৃষ্ণ মিশনে পড়িয়েছি, তাই তো আজ তুই চাকরি করছিস বড় মাপের। এ দিদি, আমি কি ভুল কথা বলছি দিদি? সত্যিটাকে আমি যেমন অস্বীকার করি না, অসময় উপকারের কথাটাও আমি ভুলি না, কিন্তু এ দিদি, আবার কিন্তু কিসের রে? আচ্ছা বাবা, হ্যাঁ, ছোটবেলা থেকে আমি জেনে এসেছি যে আমার বাবার নামে 3 বিঘা চাষযোগ্য জমি ছিল। আমার মাকে বোকা বানিয়ে একটা একটা করে জমি তুমি মোটা টাকায় বিক্রি করেছো। রাস্তার পাশে 3 ফসলি জমির মূল্য কম নয় মামা, কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন যে আমার বাবার নামে থাকা জমিগুলো আমার মা বিক্রি করলো কেমন করে? বোকা তো টাকা। আরে বুদ্ধি শুদ্ধি থাকলে না অনেক কিছু করা যায়। তুই জানিস না বাবা, তোর বাপটা ছিল এত হাবা গোবা সাদা সিধে মাথা মোটা মানুষ। তাই তোর বাবার মাথায় যদি কেউ টুপি টাপা না দিয়ে ওই সম্পত্তি দখল করে না নিতে পারে, তাই আমি অনেক আগেই তোর মার নামে আমি দানপত্র করে রেখেছি। ক্রমশ প্রকাশ্য। তার মানে তুমি অনেক আগে থেকেই জানতে যে আমার বাবা খুব শীঘ্রই মারা যাবে। তুমি কি একটা মানুষ? আমি মানুষ নই, আমি তোর মামা, শকুনি মামা, অংশ মামা। তাই বলছি সংশোধন, তোর অবর্তমানে শুধু আমি মাঠের সম্পত্তিটা বিক্রি করেছি, এবার তোর উপস্থিতিতে আমি হেঁটে বাড়িটাও বিক্রি করে দেব। তুই কি বলছিস সেদিন? বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কেন? তোর ছেলে বড় মাপের চাকরি করে মোটা অঙ্কের টাকা মাইনে পায়, তা তোরা এই অসপাড়ায় দিয়ে পড়ে থাকবি কেন? শহরে চলে যা, শহরে চলে গিয়ে বিরাট বড় একটা ফ্ল্যাট নিয়ে নিবি। তারপর ছুটির দিনে পড়ন্ত বেলায় বারান্দায় বসে তুই মা বেটায় ঠ্যাং নাচাবি আর মনের সুখে গল্প করবি আর আমার গুণগান গাইবি। দিদি একটু এই বলি একটা সই করে দিদি। না না, এই শয়তান থেকে বিশ্বাস করে আর কোনো কাগজে তুমি সই করবে না। করবে ও তো কমছা। তোর মরা বাবা শ্মশান থেকে উঠে এসে সই করবে। কথাই বলে জম জামাই ভাগ না 3 নয় আপনার। তাই বলছে শ্যামল, যদি
তোরা বাঁচতে চাস তাহলে তোর মাকে বলে দলিলে সই করে দিতে, নাহলে তোদের দুই মা বেটাকে আমি সারা লাশ বানিয়ে দেব। আর তোকে আমি শুনে না শয়তান, আর যদি একবার ফস করে ফানা তোলার চেষ্টা করিস না তাহলে তোকে মেরে আমি জ্যান্ত কবর দেব। দেখ, এই দিদি, শেখর, শেখর। আমি সই করবো না। এই শয়তানটা বলেন এমন কোনো কাজ নেই মা। দেখছো না এতদিন ধরে আমরা জানতাম যে ওর একটা পা খোড়া। একটি তোদের সিম্পাথি পাওয়ার জন্য অনলি একটি। শোন শামল, যদি তুই তোর ভালোবাসাকে ফিরে পেতে চাস আর যদি চন্দ্রানী ফোঁটা নিতে চাস তাহলে তোর মাকে বল এই দলিলে সই করে দিতে। তার মানে কোথায় আছে বিদিশা? কোথায় গেলে বাবা চন্দ্রানীকে? বল শয়তান বল, কোথায় গেলে পাবো তাকে? যেতে হবে না তোকে বাবা, কষ্ট করে কোথাও যেতে হবে না। বিদিশা কোথায় আছে সেটা আমি জানি। আর চন্দ্রানী, আমি চন্দ্রানীকে ভুলিয়ে ভালো নিয়ে গেলে সালা ওই কালীনাথের দ্বারাই রেখে এসেছি। এ দিদি, তোর প্রাণের জামাই সুমন্ত বেটা অফিসের টাকা চুরি করেছে তো টাকা, ও চালাকে ঘাটটা ধরে না লকামে ভরে দিয়েছে। শোন শামল, তোর মাকে বল ভালোই ভালোই এই দলিলে সই করে দিতে, না হলে চন্দ্রানীকে পাঠিয়ে দেবো আমি বিদেশে, আর বিদিশাকে তুই ফিরে পাবি না। আমি চাই না বিদিশার চন্দ্রার কোনো ক্ষতি হোক, তা আমি চাই না। ও মা, মা করে দাও। শোন, আরো একটা কথা শুনে রাখ, যদি তোর কথা মতো তোর মা সই না করে তাহলে বিদিশা সে কালীনাথের ড্রাই আছে আজ রাতে বিদিশা হবে ওই কালীনাথের কামনার পাশাই খানার বলি। করে দাও, কতগুলো সই করতে বলে তুমি করে দাও, সবগুলো করে দাও, করে দাও। আয়, আয় জানোয়ার, বল, কোথায় সই করতে হবে আমাকে? অপরাধ নিও না মা, অপরাধ নিও না। পাপ কাজ করতে না চাইলেও পাপ আমার পিছু ছাড়ে না। ধ্যাৎ, পুলিশের চাকরি আমার মানুষে করে নাকি? ঘুষ নিলেও পাপ, না নিলেও জীবনহানির ভয়। এই যে লোকের গালমন্দ খেয়ে খেয়ে ঘুষের টাকা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, কিন্তু হজম হচ্ছে কই? ওই দেখা নাই ওই নাসিমাতি আসি, যতই ভাবি ঘুষের টাকা আমি নেব না, নেব না ওই ঘুষের টাকা। কিন্তু ভাবলে কি হবে, এই দুই পকেটে 10 থেকে 20,000 টাকা না থাকে, পকেটটা ফাঁকা, পকেটটা না ভীষণ কামড়ায়। তাই যতক্ষণ না পর্যন্ত এই ফাঁকা পকেটে টাকা নেওয়া বরফটা ঢুকছে ততক্ষণ পর্যন্ত এই ফাঁকা পকেটের কামড়ে আমার ভীষণ জ্বালা করে। সহ্য করতে পারছি না, একটার পর একটা আঘাতের জ্বালা আমরা সহ্য করতে পারছি না। আহা, তোমার কিসের জ্বালা ধরলো? বিশ্বের জ্বালা দারোগা বাবু, ভয়ঙ্কর বিশ্বের জ্বালা। তার মানে আমার ওই কাল্পিক মামা
আমার মাকে বোকা বানিয়ে একটা একটা করে জমি নিজের নামে করে নিয়েছিল। শুধু তাই না হয়, আজ জোর করে বন্দুক দেখিয়ে আমাদের ভিটে বাড়িটাকেও সে নিজের নামে লিখিয়ে নিয়েছে। আমাদেরকে বেকারি করে দিয়েছে। আহা, খুব দুঃখের কথা। দেখো, বড় বউ এখন ডিউটিতে নেই, বড় বউ এখন ছুটিতে আছে, তাই সমস্ত চার্জ এখন আমার হাতে। তাই জিডি করতে চাইলে 1000 আর এফআইআর করতে চাইলে 5000। ওরকম তোমরা কোনটা চাইবে? তোদেরকে শুট করে দিন অফিসার। আপনি এসে গেছেন স্যার, আমার যে কি উপকার হলো না স্যার। আপনি অসময় এসে না পড়লে আমার এই সুন্দর মুখখানা বাড়িতে গিয়ে বউকে দেখাতে পারতাম না স্যার। সবই তো মা কালীর ইচ্ছা স্যার। ভাবতে অবাক লাগে যে কোন সমাজে বাস করছি আমরা। কেন নির্ভেজাল মানুষের সমাজে সরকারি অফিসার হয়ে টাকার বিনিময়ে নিজের মাথাটা ওই শয়তানের কাছে বিক্রি করতে আপনার লজ্জা করে না? না 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 না, মনীষীরা বলে গেছে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন অফিসার, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়াটাই আপনাদের ডিউটি। তো এই চাকলাদার বাবুদের মতো মানুষদের আমরা সুরক্ষা দিয়ে আপনি কিন্তু ঘুমন্ত সিংহকে খোঁচা দিয়ে জাগিয়ে তুলবার চেষ্টা করছেন অফিসার। এতগুলো দিন পার হয়ে গেল, আপনি ব্রিটিশার করে সামনে দিতে পারলেন না। অথচ ওই শয়তানটা জানে যে ব্রিটিশারকে কোথায় বন্দী করে রাখা আছে। সেটা তো তোমাদের ওই মামা ভাগ্নের ব্যাপার। এখানে বিরক্ত না করে থানার থেকে স্বেচ্ছায় চলে না দেয়, মা বেটা দুটোকে আমি লকারে ঢুকিয়ে দেব। হাত তালার কোনো দরকার নেই, আমরা চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যান, আইনের রক্ষক হয়ে টাকার বিনিময়ে দেশের সংবিধানটাকে এই সমস্ত শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছেন। তাই এই থানা নামক কসাইখানায় সাধারণ মানুষ শুধু জবাই হতে পারে, ন্যায় বিচার তারা কোনোদিন পাবে না, কোনোদিন না, কোনোদিন না। চলো। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মামা বলো আজ্ঞা। রাবণের মামা কালনেমি, দুর্যোধনের মামা শকুনি এবং কৃষ্ণের মামা কংস, তারাও কিন্তু কেউ ভাগ্নের ভালো সহ্য করতে পারেনি। তাই তুমিও পারবে না, সেটাও স্বাভাবিক। তবে একটা কথা মনে রেখো, ইতিহাস সাক্ষী, রামায়ণ মহাভারত সাক্ষী, সেই সমস্ত মামারাও কিন্তু এই পৃথিবীর বুকে বেশি দিন টিকে থাকতে পারেনি। কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। আমার ভাগনা তো বোকা পাঠা, ও জানে না যে আমি ওই সমস্ত মামাদের পাল্লায় পড়ি না। আমার নাম চৈতন্য, চৈতন্য চাকলাদার। আমার চলে সালা করি আমি কিস্তি না, তাই আমি এমন চাল দিয়েছি যে চালের মধ্যে পড়ে ওদের সয় সম্পত্তি সব হারিয়ে ওরা একদম রাস্তার ভিখারি হয়ে গেছে। ওরা সব হারিয়ে ফেলেছে, এখন ওরা দুমা বেড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ওরা দুহাত পেতে ভিক্ষা করছে আর বলছে, ও বাবু, বাবু গো, আমাদের দুটো ভিক্ষা দাও গো বাবু। ও বাবু, বাবু গো, আজ আমরা সবারই নিঃস্ব বাবু, আমাদের কিছু সাহায্য করো গো বাবু। ও বাবু, ও মা সকলেরা, আমাদের দুটো খেতে দাও, আর আমরা সব নিঃস্ব বাবু গো, আজ আমরা সব হারিয়ে পথের ভিখারি বাবু গো। স্যার, ওরা যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যখন রাস্তা ধারে দাঁড়িয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যখন দুহাত পেতে ভিক্ষা করবে, তখন সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি সোজা চলে যাব তারপর সেখান থেকে আমি চলে যাব অহংকার। ফিরে এসে আমি এখানে বানিয়ে ফেলব প্রসাদ সময় মহারাজ।
কিন্তু নয়। আমি কখন কোথায় যাচ্ছি কি করছি তার সমস্ত সাক্ষী আমি। এই কথা যেন কোনো হতে প্রকাশ না হয়। অন্যথায় আমার কাছ থেকে অনেক সমস্ত টাকা শোধ করতে আপনার হবে অবধারিত মৃত্যু। আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর। এই যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। হতভাগাটা নেই যে বউটাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল একটি জন্যে। আমার কথা মনে পড়লো না। ওদের মনে না পড়লেও ওদের জন্য জমে থাকা কথা আমি কাকে বলবো? সেই এক রক্তি বেলা থেকে যে রক্তের খেলাটাকে আমি মারব। আমার শুধু মানুষই করেনি বাবা, লেখাপড়া শিখিয়ে উপযুক্ত মানুষ করেছে, তাই তো আজ আমি এত বড় পুলিশ অফিসার বাবু। কি বাবা বাবা দেখি বাবা, তুমি কাঁদছো কেন বাবা? তুমি কাঁদছো কেন বাবা? বাবা 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 আমি সব সহ্য করতে পারি বাবা, কিন্তু আমি সহ্য করতে পারি না তোমার চোখের জল। তুমি কাঁদবে না বাবা, তুমি কাঁদবে না। বাবা আমি তোমার কথা দিচ্ছি, আমি আর কোনোদিন আমার এই জন্ম বিজ্ঞান থেকে তোমার কোনো প্রশ্ন করবো না বাবা। আমি আর কোনোদিন তোমার প্রশ্ন করবো না বাবা। আমি সব জানতে পেরেছি বাবা। আমি কে, তুমি কে, আমার মা কে, আমি সব জানতে পেরেছি বাবা। তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার কাছে সাক্ষাৎ ভগবান। তাই তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন সারাটা জীবন তোমার পদতলে বসে তোমার পদ সেবা করতে করতে বলতে পারি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা পিতা দাদা বলে আমাকে বলছে দাদা, হ্যাঁ? কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, কি অদ্ভুত। আচ্ছা আমাকে দাদা বলতে আপনার লজ্জা করছে না, ঘেন্না করছে না আমাকে? আমি যে একটা চরিত্রহীন, সত্যি আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমি জারদ সন্তানকে দাদা বলে রাখতে আপনার লজ্জা করছে না? আমাকে ছোট ভাইকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। যে আমার কাছে এসেছিস, ক্ষমা ক্ষমা আমি করবার কে? ক্ষমা যদি চাইতে হয় তবে যা ভাই যা। এই ভগবানের মতো মানুষের কাছে ক্ষমা চা, যে মানুষটা তার জীবনের সর্বস্ব দিয়ে আমাদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করেছে, যা 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 তার কাছে ক্ষমা চেয়ে। আমার বাবা যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোকে যা বাবার কাছে বুকে
সমস্যাটা আপনাকে সহজে জামিন করে দিচ্ছেন, এত সহজ আপনি আমাকে দুর্বল ভাববেন না। আপনার স্ত্রী কোথায় কোন নরকে আছে সেটা আপনি না জানেন, আমি কিন্তু ভালোভাবে জানি। বলুন না ম্যাডাম, আমার চন্দ্রী কোথায় আছে, কার কাছে পাওয়া আছে? সেটা সময় হলে জানতে পারবেন। এখন আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কার কথা আপনার পিতৃর প্রতি মানুষটাকে আর আপনার বড় দাদাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে বাড়ি থেকে চলে গেছিলেন? বলুন কার পরিচালনা করে করেছিলেন এই কাজ, বলুন। আর কেউ নয়, ওই চন্দ্রানী মামা, ওই চৈতন্য চাকলাদার। হ্যাঁ, পুরুষের জনাতে আমাদেরকে আশীর্বাদ না করে ওই সাইডটা নামাজ হয়ে ঢুকে আমার মনের মধ্যে রাও রাখবো রাস্তার জল বাড়ায়, তার মধ্যে মনে রাও রাখবো আমার জল। বেশ মহাপুরুষের মতো কাজ করেছেন আপনি। আমার বউ বলতে তুমি আমার মুখে বেরিয়ে যাও না, আমার মুখে বেরিয়ে যাও। আমার সৈকত চোখে বোনের মতো ভালোবাসে। আপনার সেসব পরে হবে। সুমন্ত বাবু, হ্যাঁ। আপনি একটু ভিতরে যান, আর যার সময় একটা কথা জেনে যান, আপনি কিন্তু কোর্টের নির্দেশ মতো যখন খুশি যেখানে সেখানে যেতে পারবেন না, কারণ নতুন কোনো আইনে চালে জড়িয়ে পড়লে আপনাকে আর বাঁচানো যাবে না। যান, ভিতরে যান। তবে যাবার আগে আপনাকে ধন্যবাদ জানি, আপনাকে আমি ছোট করবো না। ওনাকে জানিয়ে গেলাম। আর একটু দেরি হয়ে গেলে ওকে আর বাঁচানো যেত না। পারছি না গো, আর আমি আগলে রাখতে পারছি না ওই সৈকতের মায়ের রেখে যাওয়া সিঁদুরের কৌটোটা, আর আমি আগলে রাখতে পারছি না। তুমি যদি অনুমতি দাও। আচ্ছা, সেসব সময় হলে হবে, আপনার সময় হয়নি। আপনারা ভিতরে যান, ওই অমানুষটাকে একটু বোঝানোর চেষ্টা করুন। যাচ্ছি মা, যাচ্ছি। তবে সুমন্তর মতো আমার বউকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও মা। কষ্ট লাগে, মানুষের কথা ভাবলে সত্যি আমার ভীষণ কষ্ট হয়। এত আঘাত বুকে চেপে দিলেও এই সংসার খেয়ালটা বেরিয়ে চলেছে। জানো জানো সেটা তোমার বাবা শুধু অপেক্ষা করে আছে কবে আমার সিঁদুর প্যাকচিতে সিঁদুর দিয়ে এই বাড়ি থেকে পালাপাতি জায়গা করে দেবে। তুমি শুধু বাবার কথাটাই ভাবলে, আমার কথা তোমার কথা ভাবো মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। সব কথা না সবসময় বুঝিয়ে বলা যায় না, কিছু কথা আছে বুঝে নিতে হয়। ও, একটা কথা বলো। কথা কিছু কিছু বুঝে নিতে হয়েছে। ওকে বলা ভালোবাসা এই কলিনাদের জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে অনেক বছর আগে। এখন শুধু আমার অনলি টার্গেট ওই চাঁদনি। আজ আজ দুটো হরিণের মূল্য 10-20 লাখ টাকা পেমেন্ট দেওয়ার কথা, কিন্তু ও শালি চাঁদনি ভেবেছে আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। কিন্তু না, আমি ভালোবাসি ওই চাঁদনির স্মার্ট বিজনেসটাকে। চাঁদনির সঙ্গে সমস্ত হিসাব বুঝে নেওয়ার পর আমি ওই চাঁদনির সঙ্গে শুরু করব আরো গভীর ভাবে মেলামেশা। তারপর
তারপর ও শালিকে আমি এক রাতের জন্য ভোগ করে ওকে বাঁচিয়ে দেব। আর ওখানে চন্দ্রী সুন্দরীকে বিক্রি করে আমি লুটে নেব 20 লাখ টাকা। কিন্তু শালি যদি আমার সঙ্গে কাতারি করে, ও শালিকে একদম আমি হাতে ধরে দেবে তাই না ডার্লিং? আরে চাঁদনি হবে না। আরে কনসার্ট বাজুক, আসরটা না জমলে যাত্রা পালা ভালো হবে কি করে? হ্যাঁ আরে শোনো শোনো শোনো, ও তুমি পেমেন্ট ঠিকঠাক করে নিয়েছো তো? আমি এনেছি মানে কুড়ি লাখ টাকা নিয়ে এসেছি, দেবো নাকি? আরে না না না, ওগুলো তোমার কাছে রাখো, তোমার কাছে থাকা মানেই তো আমার কাছে থাকা। আচ্ছা চাঁদনি, আজ যে দুটো হরিণ আসার কথা ছিল, সে হরিণী দুটো এসেছে তো, কোথায় রেখেছো? आइए जी मैडम, आइए मैडम, आइए मेरा पास आइए। আমার এক রাতে সঙ্গিনী দুটো তাজা হরিণ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। চাঁদনি চাঁদনি, তুমি পেমেন্ট টেনশন দিয়ে দিয়েছো? দাও দাও, পেমেন্ট দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, আর বছর না হলে এক্ষুনি রিটার্ন চলে যাইবে। বাইরে গাড়ি भी रेडी আছে, আর গাড়ি भी रेडी আছে। আরে কালীনাথ কখনো মাল রিটার্ন করে না। তবে ঠিক আছে, তোমরা যখন বলছো তখন এখন আমি দেখেই নিই। এভাবে মুখ ঢেকে রাখলে তুমি আমার কাস্টমারদের মন জয় করবে কি করে? বলো সুন্দরী, বলো কাকে নিয়ে এসেছো? আরে মা ঘুরে ফিরে তোমার কাছে হাজির হয়েছে প্রায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা ছেড়ে দিলাম। এটা ঠিকঠাক আছে তো? দেখিতে সুন্দরী তোমার এই সুন্দর তাজা গোলাপ ফুলের মতো মুখটা। সুমেরা ভাই তোমার কাছে ফিরে এসেছে কালীনাথ। ও শালি আমার পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছে। আজ আমি বেশ বুঝতে পারছি এটা তোমাদের চক্রান্ত, কিন্তু তোমরা জানো না কালীনাথের ড্রাই যখন ঢুকে পড়েছো তখন তোমাদের আর বিস্তার নেই। কালীনাথের কালীনাথের এই জায়গায় আমি এমন একটা বিস্ফোরণ দেখেছি। রিমোটটা আমার হাতে মিস্টার কালীনাথ। আর যত চেষ্টা করলেও তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কে কে তুমি? এতদিন তোমার সমস্ত অপকর্মের প্রমাণ হস্তগত করার জন্য আমি সেরেছিলাম মাস্তান বুলে। আসলে আমি সিআইডি ইন্সপেক্টর মিস্টার রঞ্জন ঘোষ। পালানোর কোনো পথ নেই চৈতন্য চাকলাদা, কারণ তোমার এই আস্তানার চারিপাশে ঘিরে রেখেছে। বাকি কাজ ওকে হবে। তোমার খেলা আমাদের হাতে। চৌধুরী না না, আমি চাঁদনি নই, আমি তোর মতো জামারে ঔরাসে গঙ্গার গর্ভে জন্ম নেওয়া কুমার। অতি গোপনে আমার মাকে কলকাতা মনিকা হেলথ সেন্টারে ডেলিভারি করে আমাকে রেখে আসে অনাথ আশ্রমে। আমার নামটা কে? মনিকা। আমার কিছু নেই, আমার কিছু নেই। তোমার সমস্ত তথ্য বলতে হবে। স্যার, অ্যারেস্ট! জানোয়ারটাকে ফেলাই নিয়ে গেল, মুক্তি হয়ে যাবে। এই পুলিশ বুঝাও দিয়ে জানোয়ারটাকে ধরে বিচ্ছিন্ন করে দিয়ে দেবো, মৃত্যু যন্ত্রণা ভীষণ। বাচ্চা
নাম কালী না, আমি সালা কালী ভক্ত, কালী খাই মাথা রক্ত, আমি সালা খাবো তোদের রক্ত, তাই আমার কাছে এসেছিস তোদের ক্ষমতা নেই আমাকে মারার, আমি তোদেরকে জাহান্নামে পাঠাবো। কি বলেছিলাম শকুনি মামা? বাপ কখনো বাপকে জানে না,